ওকে, সো টরশনাল ভাইব্রেশন জিনিসটা কি? When the particles of a shaft or disc move in a circle about the axis of a shaft, then the vibrations are known as torsional vibration. In this case, the shaft is twisted and untwisted alternately, and torsional shear stresses are induced in the shaft. So torsional shear stress induce হয়, ঠিক আছে? এখন আসে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ফ্রি টরশনাল ভাইব্রেশন। কনসিডার এ শ্যাফট অফ নেগলিজিবল মাস whose one end is fixed and the other end carrying a disc. এই যে এটা হচ্ছে একটা শ্যাফট যার একটা এন্ড হচ্ছে ফিক্স এবং আদার এন্ডে একটা ডিস্ক আছে, ঠিক আছে? লেট থিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য শ্যাফট। যেহেতু এটা ঘুরবে সুতরাং তার হিসাব কিতাব অ্যাঙ্গুলারে হবে। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অফ দ্য শ্যাফট ফ্রম মিন পজিশন আফটার টাইম টি ইন রেডিয়ান্স। ঠিক আছে, ধরেন ইনি মিন পজিশন হচ্ছে এটা, মাঝামাঝি যে ডটেড লাইন ড্যাশ লাইন, এখান থেকে সে থিটা ঘুরে গেছে, ঠিক আছে? অথবা এখান থেকে থিটা সে ঘুরে গেছে। এই যে তার যে পজিশনের পরিবর্তন একটা নির্দিষ্ট সময়, সে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে থিটা। এম mass of disk in kg, capital I mass moment of inertia of disk in kg meter square. mass moment of inertia হচ্ছে is equal to mk square, যেখানে m হচ্ছে mass আর k হচ্ছে radius of gyration in meters. q হচ্ছে total stiffness of the shaft. স্প্রিং এর যেমন স্টিফনেস থাকে ঠিক তেমনি শ্যাফটেরও টরশনাল স্টিফনেস থাকে, যেটাকে স্মল কিউ দ্বারা প্রকাশ করা হয়। এটার একক হচ্ছে নিউটন মিটার। তাহলে এখন দেখেন দুই ধরনের ফোর্স থাকবে, একটা হচ্ছে অ্যাক্সিলারেটিং ফোর্স আর একটা হচ্ছে রিস্টোরিং ফোর্স। অ্যাক্সিলারেটিং ফোর্সটা হচ্ছে যেমন যদি লিনিয়ার সিস্টেম হইতো, তাহলে যদি লিনিয়ার সিস্টেম হইতো তাহলে এফ ইজ ইকুয়াল টু হইতো এম এ, বাট এটা তো সার্কুলার, তাহলে ফোর্স হবে আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ফোর্স ইজ ইকুয়াল টু আই ওমেগা স্কোয়ার। এম এর জায়গায় হচ্ছে আই ম্যাস মোমেন্ট অফ ইনারশিয়া, আর এই যে এখানে খেয়াল করেন এটা এম এটা এ। অ্যাক্সিলারেশনের হচ্ছে আপনার এফ ইজ ইকুয়াল টু এম এ, আর এটার জন্য হচ্ছে আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, সরি, আই ওমেগা স্কোয়ার না বলে এটা বলা উচিত আই আলফা, সরি, আই আলফা। ফোর্স ইজ ইকুয়াল টু আই আলফা। ম্যাসের জায়গায় হচ্ছে আই ম্যাস মোমেন্ট অফ ইনারশিয়া, আর অ্যাক্সিলারেশনের জায়গায় হচ্ছে এই আলফা, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। লিনিয়ার অ্যাক্সিলারেশন, এটা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। তাহলে এফ সমান কি লেখা যায়? আই এর জায়গায় আই থাকবে, আর আলফা ওমেগা সমান হচ্ছে ডি থিটা বাই ডিটি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ডি ওমেগা বাই ডিটি মিনস ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার। সেই যে আলফার জায়গায় বলবে ডি স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার, সেটাই যে এখানে বসানো হয়েছে। ঠিক আছে, আর রিস্টোরিং ফোর্সটা হচ্ছে ওই যে টরশনাল রিস্টিফনেস আছে, সে অ্যাক্সিলারেট করতে যাবে আবার রিস্টোরিং হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ এই যে ফিক্সড এন্ড তো আছে, একটা ফিক্সড এন্ড আছে, আপনি তো মোচড়ায় একদম ভাঙতে পারবেন না, ভাঙলে তো ভেঙেই গেল, কিন্তু যতটুকু ভাইব্রেশন হবে সেটা আবার কি রিকভার করার চেষ্টা হবে। তাহলে স্টিফনেস, স্প্রিং এর স্টিফনেস যদি হিসাব করি তখন কিভাবে করতাম, সেটা হচ্ছে আপনার স্প্রিং এর স্টিফনেস আমরা জানতাম কে এস, সাথে হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে এক্স। এটা তো হচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে। তো টরশনাল ভাইব্রেশনের ক্ষেত্রে কি হবে, এই শ্যাফটের টরশনাল স্টিফনেস তো আপনার কিউ, কে এর জায়গায় বসবে কিউ, এটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, এটার সাথে আমি তুলনা করে বোঝাচ্ছি।
স্প্রিং এর ফোর্স হিসাব করে কে ইন্টু এক্স, স্প্রিং কনস্ট্যান্ট ইন্টু তার ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটার জায়গায় টরশনাল স্টিফনেস বসবে কিউ, আর এক্স এর জায়গায় এখানে তো লিনিয়ার না, এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ঠিক আছে? থিটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, তাহলে এখানে এক্স এর জায়গায় বসবে থিটা, যার কারণে এই রিস্টোরিং ফোর্স হচ্ছে কিউ থিটা। এই বোঝা গেছে এতটুকু? একটু রেসপন্স করা লাগবে। বোঝা গেছে? এই যান, খবর নাই। আরে হ্যাঁ বা না একটা কিছু বলেন। জি স্যার, জি স্যার। ক্লাসে মনোযোগ দেন। এখন দেখেন 1 আর 2 নাম্বার ইকুয়েশন সমান কিন্তু বিপরীতমুখী। 1 আর 2, এই যে একটা রিস্টোরিং ফোর্স, একটা অ্যাক্সিলারেটিং ফোর্স, দুইটা সমান কিন্তু বিপরীতমুখী। এই জন্য অ্যাক্সিলারেটিং ফোর্স হচ্ছে পজিটিভ, আর এটা সমান এবং বিপরীতমুখী যেহেতু, তাহলে আই ইন্টু ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে মাইনাস কিউ থিটা। দুইটা সমান, মাইনাস চিহ্ন কেন দিছি? কারণ একটা আর একটা বিপরীতমুখী, এই জন্য। তাহলে এই মাইনাস কিউ থিটা যদি বাম পাশে নিয়ে আসেন তাহলে হবে প্লাস কিউ থিটা ইজ ইকুয়াল টু 0। উভয় পক্ষকে, এই দুইটা পোর্শনকে যদি আই দ্বারা ভাগ করি তাহলে দাঁড়াবে ডি স্কোয়ার থিটা বাই ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থিটা বাই ডিটি স্কোয়ার প্লাস কিউ বাই আই ইন্টু থিটা ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। দেন এই যে ইকুয়েশন বানাইলাম, এখন এটারে সিম্পল হারমোনিক মোশনের সাথে তুলনা করব। যেটা পাইলাম এটাকে সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন আছে সেটার সাথে তুলনা করব। সিম্পল হারমোনিক মোশনের যে ইকুয়েশন সেটা এর আগের চ্যাপ্টার 23-এ আমরা দেখছিলাম, লংগিটিউডাল ট্রান্সভার্স ভাইব্রেশনে, যে ডি স্কয়ার থিটা বাই ডিটি স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এটার সাথে যদি এটাকে তুলনা করেন তাহলে দেখেন এক্স হচ্ছে গিয়ে আপনার থিটার সাথে তুলনা করা যায়, আর ওমেগা স্কয়ারকে তুলনা করা যায় কিউ বাই আই এর সাথে। তাহলে আমরা বলতে পারি ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু কিউ বাই আই। তারপরে ওমেগা সমান বলা যায় রুট ওভার কিউ বাই আই। তাহলে টাইম পিরিয়ড টি, টিপি ইজ ইকুয়াল টু স্মল টিপি ইজ ইকুয়াল টু আমরা জানি টুয়াইস পাই বাই ওমেগা। যদি এই ওমেগার ভ্যালু বসায় দেন, ওমেগা ইজ ইকুয়াল টু রুট ওভার কিউ বাই আই, তাহলে দাঁড়াবে ইজ ইকুয়াল টু টুয়াইস পাই ইনটু রুট ওভার আই বাই কিউ। যেহেতু এটা হরে আছে, এটা যদি ভাগ দেন তাহলে উল্টায় যাবে, যদি পাশাপাশি লিখতে চান, যে টুয়াইস পাই ডিভাইডেড বাই ওমেগা। ওমেগা হচ্ছে রুট ওভার কিউ বাই আই। দেন এটাকে যদি লেখেন তাহলে হবে টুয়াইস পাই যদি মাল্টিপ্লাই করে লিখতে চান ইনটু, তাহলে এটা দ্বারা যাবে, এটা এটা নিচে আছে, এটা উপরে উঠে আসবে আই বাই কিউ। ঠিক আছে? আবার যদি এফ এন বের করতে যান, ফ্রিকোয়েন্সি, তাহলে এফ ইজ ইকুয়াল টু কত? টাইম 1 বাই টাইম পিরিয়ড ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই টুয়াইস পাই, এটাকে মানে উল্টাই দিতে হবে 1 বাই টুয়াইস পাই রুট ওভার কিউ বাই আই। এই হচ্ছে গিয়া ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপরে আবার ফর্মুলা আছে টরশনাল স্টিফনেস। আপনার দ্য ভ্যালু অফ টরশনাল স্টিফনেস কিউ মে বি অবটেইনড ফ্রম টরশন ইকুয়েশন। টরশনের যে ইকুয়েশন আছে টি বাই জে ইজ ইকুয়াল টু সি থিটা বাই এল, এটা সলিড মেকানিক্স এ পড়ে আসছেন। টি বাই জে ইজ ইকুয়াল টু সি থিটা বাই এল, এই ইকুয়েশন টরশনের যে ইকুয়েশন এখান থেকেও পাওয়া যায় কিউ এর ভ্যালু, যেখানে এই যে আপনার টি বাই থিটা, এই ইকুয়েশনটাকে যদি আবার চেঞ্জ করে লেখেন, থিটা নিচে আয় না, টি বাই থিটা ইজ ইকুয়াল টু সিজে বাই এল, যেখানে টি বাই থিটা হচ্ছে অ্যাকচুয়ালি কিউ, টরশনাল স্টিফনেস কিউ। তো
টরশনাল স্টিফনেস কিউ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টি বাই থিটা। সো টি বাই থিটা এইভাবে লিখলে টি বাই থিটা ইজ ইকুয়াল টু সিজে বাই এল, দেন তাহলে টি বাই থিটার জায়গায় লিখতে পারি কিউ, সো কিউ ইজ ইকুয়াল টু সিজে বাই এল, যেখানে সি হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি ফর দ্য শ্যাফট ম্যাটেরিয়াল, জে ক্যাপিটাল জে ইজ ইকুয়াল টু পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য শ্যাফট ক্রস সেকশন, যেটাকে লেখা যায় পাই বাই 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া। So small d is the diameter of the shaft and L, small l, length of the shaft. So Q এর ভ্যালু দুই ভাবেই বের করা যায়, টরশনের ইকুয়েশন থেকে বের করা যাবে। এখন আসেন প্রবলেমে ঢুকি। 24.1, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। যা ইকুয়েশন পড়াইলাম সেখান থেকে এখন আমরা ম্যাথ সলভ করব। তো দেখেন কোশ্চেনে কি বলছে, a shaft of 100 millimeter diameter, তাহলে স্মল ডি 100 millimeter is equal to 0.1 meter, 1 meter long, small l is equal to 1 meter, has one of its end fixed, একটা end হচ্ছে ফিক্স আছে, and the other end carries a disc, অন্য প্রান্তে ডিস্ক আছে, ম্যাস হচ্ছে 500 কেজি, তাহলে m is equal to 500 কেজি, রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে k, k is equal to 450 millimeter is equal to 0.45 meter, the modulus of rigidity for the shaft material, so modulus of rigidity আমরা জানি c, c is equal to 80 giganewton per meter square দেওয়া আছে, এটাকে আবার লিখতে পারেন 80 into 10 to the power 9 নিউটন পার মিটার স্কয়ার, কারণ 1 গিগা সমান হচ্ছে 10 to the power 9. So data collection is okay, given data. Now frequency বের করতে বলছে, ফ্রিকোয়েন্সি ইকুয়েশন তো আমরা জানি fn is equal to 1 by twice by root over q by i, এটা ইকুয়েশন। এই ইকুয়েশনের জন্য আমার কি কি ডাটা দরকার, কিউ এর ভ্যালু দরকার, আই এর ভ্যালু দরকার, ঠিক আছে। আই এর ভ্যালু, আচ্ছা কিউ এর ভ্যালু আগে বের করি, কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিজে বাই এল, কিউ ইজ ইকুয়াল টু সিজে বাই এল, এই যে কিউ ইজ ইকুয়াল টু সিজে বাই এল, এটাই অ্যাপ্লাই করব সিজে বাই এল। এখন জে এর ভ্যালু লাগবে, জে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, জে ইজ ইকুয়াল টু পাই বাই 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4, ডি এর ভ্যালু বসান, ক্যালকুলেশন করেন, জে এর ভ্যালু পেয়ে যাবেন 9.82 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার টু দি পাওয়ার 4, যেহেতু ডি টু দি পাওয়ার 4 তার মানে মিটার বসালে মিটার টু দি পাওয়ার 4, তাহলে টরশনাল স্টিফনেস অফ দা শ্যাফট কিউ ইজ ইকুয়াল টু সি জে বাই এল, সি এর ভ্যালু হচ্ছে 18 ইন্টু 10 টু দি পাওয়ার 9, জে এর ভ্যালু হচ্ছে 9.82 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিভাইডেড বাই এল, এল এর ভ্যালু হচ্ছে 1, সব ভ্যালু জানা আছে, বসাই দেন, স্মল কিউ ইজ ইকুয়াল টু পাবেন 785.6 ইন্টু 10 কিউব নিউটন মিটার। এখন লাগবে আই এর ভ্যালু, আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার, mass moment of inertia, mass moment of inertia of the shaft, I is equal to mk square, m এর ভ্যালু 500 কেজি, k এর ভ্যালু 0.45, বসায় দেন, পেয়ে যাবেন 101.25 কেজি মিটার স্কয়ার। তো সকল ভ্যালু জানা হয়ে গেছে, তাহলে ফ্রিকোয়েন্সি অফ টরশনাল ভাইব্রেশন fn is equal to 1 by twice pi into root over q by i, সকল ভ্যালু জানা আছে, বসাই দেন, এখানে কিউ এর ভ্যালু বসায় দেন, আই এর ভ্যালু বসায় দেন, তারপরে ক্যালকুলেশন করেন, পাবেন হচ্ছে 14 হার্জ, ফ্রিকোয়েন্সির ইউনিট কি হার্জ, অ্যান্সার পেয়ে যাবেন 14 হার্জ। প্রবলেমটা বোঝা গেছে? জি স্যার। ভেরি গুড। এরপর আসেন 24.2, এখানে আবার হচ্ছে মাঝামাঝি একটা আপনার ফ্লাই হুইল লাগানো আছে শ্যাফটের, দুই পাশে ফিক্সড, হ্যাঁ। তাহলে কোশ্চেনটা আমরা দেখি, এ ফ্লাই হুইল ইজ মাউন্টেড অন এ ভার্টিক্যাল শ্যাফট, এটা একটা ভার্টিক্যাল শ্যাফট, ঠিক ছবিতে যেরকম আছে সেরকম, ঠিক আছে।
শ্যাফটের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আপনার 1.5 মিটার, উপর থেকে 0.9 মিটার নিচে এবং নিচ থেকে 0.6 মিটার উচ্চতায় এই ফ্লাই হুইলটা লাগানো আছে। The both ends of a shaft are fixed. দুই পাশেই কি fixed and its diameter is 50 millimeter. So d is equal to small d is equal to 50 millimeter. ঠিক আছে, এটাকে লেখা যায় 0.05 মিটার। এরপরে দেখেন the flywheel has a mass of 500 kg. So small m is equal to 500 kg and its radius of gyration is 0.5 meter. So small k is equal to 0.5 meter. এবং শ্যাফট ম্যাটেরিয়ালের যে মডিউলাস অফ রিজিডিটি এটা হচ্ছে সি। আমরা সি বলি, জে বলি, সি বলি, জি বলি, হ্যাঁ, নানান ভাবে প্রকাশ করে। তা আপনারা সি লেখেন, যেহেতু সি ইউজ করতেছে সি লেখেন। এইখানে যা ইউজ করবেন ওইটাই এখানে লেখেন। আমি সাজেস্ট করবো সি লেখার জন্য। তো সি ইজ ইকুয়াল টু হচ্ছে 80 গিগা নিউটন পার মিটার স্কয়ার। এই হচ্ছে গিভেন ডাটা। আপনাকে বলছে ফাইন্ড দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টরশনাল ভাইব্রেশন। টরশনাল ভাইব্রেশনের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করব। সো প্রথমেই আমরা বের করব পোলার মোমেন্ট অফ ইনারশিয়া জে। জে ইজ ইকুয়াল টু পাই বাই 30 × 10⁻⁴। ভ্যালু দেওয়া আছে, বসাই দেন, পেয়ে যাবেন 0.6 × 10⁻⁻6 মিটার টু দি পাওয়ার 4। তারপর হচ্ছে টরশনাল স্টিফনেস অফ দ্য শ্যাফট ফর লেন্থ L1। প্রথমে L1 এর জন্য বের করব, তারপরে L2 এর জন্য বের করব, কারণ এটা যেহেতু মাঝামাঝি আটকানো। হ্যাঁ, তাহলে টরশনাল স্টিফনেস Q1 বের করব ফর লেন্থ L1, CJ বাই L1। সকল ভ্যালু জানা আছে, বসাই দেন, Q1 পেয়ে যাবেন। তারপরে বের করতে হবে টরশনাল স্টিফনেস ফর দ্য লেন্থ L2, তাহলে Q2 ইজ ইকুয়াল টু CJ বাই L2। সব ভ্যালু জানা আছে, বসাই দেন, পেয়ে যাবেন। এখন টোটাল স্টিফনেস কত? Q1 প্লাস Q2, স্মল Q1 প্লাস স্মল Q2 ইজ ইকুয়াল টু Q। এটা হচ্ছে টোটাল টরশনাল স্টিফনেস। দুইটা যোগ করেন, একটা হচ্ছে আপনার 56 আর একটা হচ্ছে 84, দুইটা যোগ করলে হয় 140 ইন্টু 10 কিউব নিউটন মিটার। কিউ পাওয়া গেল। নাও ম্যাস মোমেন্ট অফ ইনারশিয়া I is equal to mk স্কয়ার। m বসান, k এর ভ্যালু বসান, পেয়ে যাবেন 125 kg per meter square. Now natural frequency of torsional vibration Fn is equal to 1 by twice by root over q by I. All the values are known by this time. So q is equal to 140 into 10 cube. Capital I is equal to 125. সব ভ্যালু বসাই দেন, পেয়ে যাবেন 5.32 হার্টজ। বুঝা গেছে? জি স্যার। এর আগেরটায় এই ডিস্ক লাগানো ছিল শেষ প্রান্তে, ঠিক আছে, তাই এল পুরাটাই হিসাব করতে পারছি। আর এখন যেহেতু মাঝখানে দেওয়া, তাই জন্য উপরের অংশের জন্য একবার কিউ বের করছি, আবার নিচের অংশের জন্য একবার কিউ বের করছি। আচ্ছা, এবার আসেন ইফেক্ট অফ ইনারশিয়া অফ দ্য কনস্ট্রেন্ট অন টরশনাল ভাইব্রেশন। ইনারশিয়ার ইফেক্টটা কি? Effect of inertia on the constraint on torsional vibration. Torsional vibration যদি একটা কনস্ট্রেন্ট মানে কি, কোন একটা জিনিস মানে শ্যাফট, মনে করেন এই ক্ষেত্রে শ্যাফট, এখানে যে কনস্ট্রেন্টের কথা বলতেছি সেটা হচ্ছে এখানে শ্যাফট। এই শ্যাফটটার যদি টরশনাল ভাইব্রেশনে থাকে, তার ইনারশিয়ার ইফেক্টটা কি সেটা আমরা এখানে দেখব। প্রথমে আমরা গিভেন ডাটা মানে হিসাব করে নিব। প্রথমে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দা ফ্রি এন্ড। এক সাইডে হচ্ছে আপনার ফিক্সড আর এক সাইডে হচ্ছে ফ্রি। তাহলে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দা ফ্রি এন্ড। স্মল m হচ্ছে মাস অফ কনস্ট্রেন্ট ফর ইউনিট লেন্থ, অর্থাৎ প্রতি ইউনিট লেন্থের জন্য এই যে শ্যাফটটা, এই কনস্ট্রেন্টটা, এটা প্রতি ইউনিট লেন্থের মাস কত সেটা হচ্ছে স্মল m। স্মল l হচ্ছে লেন্থ অফ কনস্ট্রেন্ট, mc হচ্ছে টোটাল মাস অফ কনস্ট্রেন্ট। তো প্রতি ইউনিট লেন্থের, প্রতি একক লেন্থের মাস যদি হয় m, তাহলে টোটাল মাস অফ দা কনস্ট্রেন্ট হবে m ইনটু টোটাল লেন্থ l। স্মল m ইনটু স্মল l মাল্টিপ্লাই করলে টোটাল মাস পাওয়া যাবে। k ইজ ইকুয়াল টু রেডিয়াস অফ জাইরেশন ic। ic মানে হচ্ছে টোটাল মাস মোমেন্ট অফ ইনারশিয়া, হচ্ছে mc k স্কয়ার।
আবার এমসি সমান হচ্ছে এম এল, তাহলে এম এল কে স্কোয়ার। এই পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। এরপরে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করব, তো সেই জন্য আমরা ক্যালকুলেশন করতে হবে। আমরা ধরে নিচ্ছি কনসিডার এ স্মল এলিমেন্ট এট এ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য ফিক্সড এন্ড অফ দ্য, সো আমরা মনে করলাম যে এই যে ফিক্সড এন্ড, এই ফিক্সড এন্ডের থেকে এক্স দূরত্বে খুবই ছোট একটা এলিমেন্ট ধরে নিচ্ছি, যার দৈর্ঘ্য হচ্ছে আবার ডেল্টা এক্স। ফিক্সড এন্ড থেকে এক্স দূরত্বে ডেল্টা এক্স লেন্থের একটা এলিমেন্ট আমরা চিন্তা করতেছি। তাহলে এই এতটুকু লেন্থের ম্যাক্স মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এটা হচ্ছে এম এল, এম এল কে স্কোয়ার। তো এম এতটুকু দৈর্ঘ্য কত? ডেল্টা এক্স, সো এম ডেল্টা এক্স কে স্কোয়ার। এখন আপনি এল দিয়ে ভাগ করেন, আবার এল দিয়ে গুণ করেন, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে দেখেন, ডেল্টা এক্স বাই এল ইন্টু এম কে স্কোয়ার এল। ঠিক আছে, ইকুয়েশনটাকে জাস্ট আমরা আমাদের সুবিধা মতো তৈরি করার জন্য এরকম করে নিছি। কি করছি, এই যে ইকুয়েশনটা আছে এটারে এল দিয়ে ভাগ করছি, আবার এল দিয়ে গুণ করছি, তাহলে তো কাটাকাটি যায়, তাই না? এরকম রাখছি, এরকম রাখার পর কি করছি, এম এল কে স্কোয়ার রাখছি, আর ডেল্টা এক্স বাই এল করে দিছি। ঠিক আছে, তাহলে ফাইনালি থাকতেছে ডেল্টা এক্স বাই এল, আর এম কে স্কোয়ার এল এটা হচ্ছে আবার আই সি, অর্থাৎ টোটাল মাস মোমেন্ট অফ ইনার্শিয়া। এইটুক বোঝা গেছে? জি স্যার। ওকে, তারপরে হচ্ছে এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য এলিমেন্ট, ওই ছোট্ট এলিমেন্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি কত হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি তো হচ্ছে আপনার ওমেগা। হ্যাঁ, তো ওমেগা এখন ওই ছোট্ট এলিমেন্টের কত হবে? এই ছোট এলিমেন্টটা আছে হচ্ছে টোটাল শ্যাফটের, জিনিসটা এইভাবে চিন্তা করেন, টোটাল শ্যাফটের আপনার টোটাল শ্যাফটের অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, তাহলে প্রতি একক দৈর্ঘ্যের কত হবে? ওমেগা বাই এল হবে না? জি স্যার। আর এক্স দূরত্বে কত হবে? ওমেগা বাই এল ইন্টু এক্স। ঠিক আছে, পুরাটার ওমেগা, তাহলে প্রতি এককের কত? ওমেগা বাই এল। তাহলে উপর থেকে এক্স দূরত্বে কত হবে? ওমেগা বাই এল প্রতি এককের ইন্টু এক্স দূরত্ব। এটা হচ্ছে গিয়ে আপনার অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দিস এলিমেন্ট। তাহলে আসলো ওমেগা বাই এল ইন্টু এক্স। তাহলে এখন কাইনেটিক এনার্জি হিসাব করবো। কাইনেটিক এনার্জি পজেসড বাই দ্য এলিমেন্ট, এই ছোট্ট এলিমেন্টটার কাইনেটিক এনার্জি কত? কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। এই জানা আছে তো, রোটেটিং কোনো কিছুর কাইনেটিক এনার্জি কি? হাফ, এমনি লিনিয়ার হলে হাফ এম বি স্কোয়ার, আর সার্কুলার হলে হবে হাফ আই ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? জি স্যার। তাহলে হাফের জায়গায় হাফ, আই এর জায়গায় হচ্ছে এই যে মাস মোমেন্ট অফ ইনার্শিয়া ডেল্টা এক্স বাই এল ইন্টু আইসি। ঠিক আছে, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ওমেগা হচ্ছে ওমেগা বাই এল ইন্টু এক্স, তাহলে ওমেগা বাই এল ইন্টু এক্স হোল স্কোয়ার, লাইক দিস ইকুয়েশন। আই বসান, ওমেগা বসান, ফর দ্যাট স্মল এলিমেন্ট, স্মল এলিমেন্টের মাস মোমেন্ট এইটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা বসাই দেন। কারণ আমরা জানি কাইনেটিক এনার্জির ইকুয়েশন হচ্ছে ফর টরশন, যদি কোনো কিছু গোলাকার বস্তু হয় এবং সেটা যদি সার্কুলার ওয়েতে চলতে থাকে, তাহলে হাফ ইনটু মাস মোমেন্ট অফ ইনার্শিয়া ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি হোল স্কোয়ার। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? হাফ ইনটু ডেল্টা এক্স বাই এল ইন্টু আইসি, এটা হয়ে যাবে সব স্কোয়ার, ওমেগা স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। তো ফাইনালি ইকুয়েশনটা দাঁড়ায় আইসি ইন্টু ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2l কিউব ইন্টু ডেল্টা এক্স। এখন এটা হচ্ছে শুধু এলিমেন্টের কাইনেটিক এনার্জি। আমরা যদি টোটাল শ্যাফটের কাইনেটিক এনার্জি বের করতে চাই, তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। এটারে ইন্টিগ্রেশন করবো ডিএক্স এর সাপেক্ষে, যেহেতু ডেল্টা এক্স আছে,
হ্যাঁ, ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এবং আমরা লিমিট নিব 0 থেকে এল, কারণ সর্বোচ্চ তার লেন্থ কত এল। এখন এটা যদি ইন্টিগ্রেশন করেন, তাই এইটা পুরোটাই হচ্ছে কনস্ট্যান্ট, এই যে আইসি ওমেগা স্কয়ার 2l কিউব বাইর করে দেন, শুধু x স্কয়ার ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x কিউব বাই 3। ঠিক আছে, x কিউব বাই 3। এখন x এর জায়গায় l এর ভ্যালু বসবে, তাহলে কি দাঁড়াবে জিনিসটা? আমরা কিন্তু এখানে ইন্টিগ্রেশন করতেছি এবং আমাদের লিমিটটা হচ্ছে 0 থেকে l। ইন্টিগ্রেশন করলে হবে এই যে x স্কয়ার ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে হয় x কিউব বাই 3। l এর ভ্যালু বসাই দিলে দেখবেন কি এটা হবে কি i c ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই 2l কিউব ইনটু l বসাইলে l কিউব বাই 3। তাহলে l কিউব কাটা, তাহলে থাকে কি এখানে নিচে থাকে 2 আর 3, 3 দুগুণা 6 লেখা যায়, আর উপরে থাকে আইসি ওমেগা স্কয়ার। তাহলে ইকুয়েশনটাকে একটু অন্য ভঙ্গিতে লেখা যায়, হাফটা আলাদা রাখি, হাফ ইন্টু আইসি বাই 3 লিখি, আর সাথে রাখি ওমেগা স্কয়ার। ঠিক আছে, অর্থাৎ এই যে আইসি ওমেগা স্কয়ার বাই 6 একই আইসি ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 3, এটাকে এইভাবে লিখলাম। ঠিক আছে, ইকুয়েশনটা তাহলে এরকম, টোটাল কাইনেটিক এনার্জি আমরা পাইলাম হাফ ইন্টু আই সি বাই 3 ইন্টু ওমেগা স্কয়ার। আচ্ছা, এটা হচ্ছে একটা ইকুয়েশন। তারপর if a mass whose mass moment of inertia is equal to ic by 3 is placed at the free end and the constraint is assumed to be negligible mass, then total kinetic energy of the constraint হচ্ছে half ic by 3 into omega square। ঠিক আছে, so hence the two systems are dynamically same, therefore the inertia of the constraint may be allowed for by adding ic by 3 to the mass moment of inertia I of the disk at the free end। তাহলে এই ইকুয়েশন আসলে আগের যে ইকুয়েশন ছিল তার সাথে এইটা ইকুয়েশনটা এরকম কি, আগের যে ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল আই, তার সাথে এই আইসি বাই 3 মানে কনস্ট্রেন্ট, ব্যাপারটা বুঝছেন? ধরেন একটা শ্যাফটের সাথে ডিস্ক লাগানো আছে, আমরা কিন্তু ডিস্কের হিসাবটা করতেছি। ঠিক আছে, কিন্তু সাথে শ্যাফটের যে ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া আছে সেটাও যদি কনসিডারেশনে আনি, তাহলে ওই যে এফ এন ফ্রিকোয়েন্সির ইকুয়েশন দাঁড়াবে 1/2 পাই ইন্টু রুট ওভার কিউ বাই, আগেরটা ছিল আই, আই হচ্ছে শুধু এইটার জন্য ডিস্কের জন্য, সাথে যদি শ্যাফট, উদাহরণস্বরূপ শ্যাফট বলা হচ্ছে, এগুলাকে কনস্ট্রেইন্ট বলা হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমার কি করা লাগবে, কনস্ট্রেন্টে যদি হিসাবে আনি তাহলে এই আই এর সাথে আরো যোগ হবে আইসি বাই 3। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সো যদি বলে যে আপনার শ্যাফটের যে বা কনস্ট্রেন্টের যে ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা কনসিডারেশনে আনো, তাহলে এই যে এই অংশটা যোগ হবে। আচ্ছা, এখন আসেন রোটর সিস্টেম। হ্যাঁ, রোটর সিস্টেম কয়েক রকমের হইতে পারে। রোটর রোটর লাগানো আছে, এই ধরেন শ্যাফট আছে একদিকে ফিক্স, আর শ্যাফটের একেবারে অন্য প্রান্তে একটা রোটর লাগানো আছে, তাইলে হচ্ছে এটা একটা সিস্টেম, সিঙ্গেল রোটর। এরপরে আছে দুই রোটর, এমন হইতে পারে শ্যাফটের দুই প্রান্তই ফ্রি, মানে এবং দুই প্রান্তে দুইটা রোটর লাগানো আছে, এটা হচ্ছে টু রোটর সিস্টেম। এরপরে থ্রি রোটর সিস্টেম আছে, একটা শ্যাফটে তিনটা রোটর লাগানো আছে, এ রোটর, বি রোটর, সি রোটর। ঠিক আছে, দুইটা দুই প্রান্তে আর একটা মাঝখানে লাগানো আছে। ঠিক আছে, তো এরকম থাকলে আমরা আসলে ফ্রিকোয়েন্সি কেমনে বের করব সেটা আমরা দেখব। ঠিক আছে, তারপরে মূলত আর কি আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। তো এখানে আরেকটা জিনিস দেখে রাখেন, যে সব শ্যাফট কিন্তু একেবারে সমান না, শ্যাফটটা কিন্তু এরকম হইতে পারে। ঠিক আছে, শ্যাফটটা কি এরকম হইতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ামিটার ওয়ালা শ্যাফট। অর্থাৎ একটা শ্যাফট হচ্ছে এরকম লম্বা, যেটা হচ্ছে শুরুর দিকে এতটুকু, তারপরে শ্যাফটটা আবার আরেকটু বড়,
তারপরে আবার আরেকটু এরকম এরকম হইতে পারে না শ্যাফট? তো সেই ক্ষেত্রে ক্যালকুলেশন কিভাবে করবেন? কারণ এটা ডায়ামিটার ধরেন D1, এটা D2, এটা D3। ওই অবস্থায় আপনি পুরা শ্যাফটটাকে একটা ইকুইভ্যালেন্ট শ্যাফটে বানাইতে হবে, ইকুইভ্যালেন্ট ডায়ামিটার বানাইতে হবে, তাইলে আপনার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এই D1, D2 আর D3 মিলায়া আপনি বের করবেন ডি, যেন এইটা এই তিনটার ডায়ামিটার মিলায়া এমন একটা ডায়ামিটারের হিসাব করবেন যার যেই এমন একটা শ্যাফট ডিজাইন করবেন যেই শ্যাফটের ডায়ামিটার কি অনলি ডি, এই তিনটার ইকুইভ্যালেন্ট এটা। অর্থাৎ এরকম যদি থাকে বিভিন্ন ডায়ামিটারের পুরা শ্যাফট হচ্ছে বিভিন্ন বিভিন্ন অংশ বিভিন্ন ডায়ামিটার, তাহলে পুরাটাকে একটা ইকুইভ্যালেন্ট শ্যাফটে কনভার্ট করে নিতে হবে। এই কথা বোঝা গেছে? জি স্যার। একটা হচ্ছে সিঙ্গেল রোটর সিস্টেম, টু রোটর সিস্টেম, থ্রি রোটর সিস্টেম। এরপরে হচ্ছে শ্যাফট যদি ইউনিফর্ম কোনো ডায়ামিটার না না হয়ে একই শ্যাফটে যদি ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ামিটার থাকে, তাহলে আমরা সেটাকে ইকুইভ্যালেন্ট শ্যাফট বানায় নিব। এখন আসলে এই থিওরি গুলো না দেখলে তো আসলে ম্যাথ করা যাচ্ছে না। আমরা একের পর এক থিওরি দেখে দেখে আসি। আমরা হচ্ছে জাস্ট দেখবো হিসাবটা, কারণ বারে বারে তো আর আমরা ফ্রিকোয়েন্সি হিসাবটা কিভাবে চেঞ্জ হচ্ছে জাস্ট ওইটা দেখাবো, ঠিক আছে? এবং নোট কোথায় কোথায় হচ্ছে, নোট বলতে এই যে দুই দুই সাইডে দুইটা রোটর লাগাই দিলাম, তাদের আপনার মিলনস্থল কোন জায়গায়, হ্যাঁ, সেটা আমরা দেখাবো। কোথায় নোট তৈরি হচ্ছে সেই জিনিসটা আমরা দেখাবো। তো এই যে এখানে দেখেন আর্টিকেল 24.4, শ্যাফটের এক সাইডে ফিক্স আর এক সাইডে একটা রোটর লাগানো আছে, ঠিক আছে? তা আমরা তো ফ্রিকোয়েন্সির ইকুয়েশন জানি, Fn is equal to 1/twice/√Q/I। তো কিউ সমান হচ্ছে CJ/L, লিখে দেন, সমস্যা নেই। এখন লেখার পরে শ্যাফটের দৈর্ঘ্য হচ্ছে L, আর এ হচ্ছে ফিক্সড এন্ড, বি হচ্ছে রোটর। তাহলে এই যে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে দেখা যাবে কি তার হচ্ছে গিয়ে একটা আহ, একটা তার সব একটা দৈর্ঘ্য তৈরি হবে এ, হ্যাঁ। যেখানে একটা জিনিস হিসাব করতে হবে, লিটল কনসিডারেশন উইল শো দ্যাট দ্য অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন ইজ জিরো এট এ এন্ড ম্যাক্সিমাম এট বি। মানে ভাইব্রেশন যে হচ্ছে এর মধ্যে একটা অ্যামপ্লিটিউড হবে না, হ্যাঁ, সর্বোচ্চ অ্যামপ্লিটিউড। ধরেন এখানে এখানে ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে, সবচেয়ে ভাইব্রেশন কোথায় হবে? এ এই সাইডে না এই সাইডে? কোন সাইডে বলেন তো? এ প্রান্তে না বি প্রান্তে ভাইব্রেশন কোথায় বেশি হবে? ফিক্সড এন্ডের সাইডে হবে না, রোটর যেখানে লাগানো ওই জায়গায় হবে? স্যার বি, বি প্রান্তে সম্ভবত। হ্যাঁ, বিতে। বিতে, বি, হ্যাঁ আচ্ছা। বিতেই সবচেয়ে বেশি ভাইব্রেশন হবে। তো যেখানে সবচেয়ে বেশি ভাইব্রেশন হয় ওখানে অ্যামপ্লিটিউডটা কি বেশি থাকে, ঠিক আছে? ধরেন যে ব্যাপারটা এরকম, অনেকটা ভাইব্রেশন এই সাইডে ধরেন এতটুকু হচ্ছে আর এই সাইডে হচ্ছে এরকম, তাহলে এই যে সর্বোচ্চ যত গেল এটারই তো অ্যামপ্লিটিউড বলে, তাই না? হ্যাঁ, অ্যামপ্লিটিউড মানে কি এটাই না? ধরেন জি এরকম স্যার। ভাইব্রেশন হচ্ছে, তারপরে এইখানে আবার এরকম, তারপরে এইখানে আবার এরকম, আর এই জায়গায় এত বড়। তা এগুলা কি এক একটা অ্যামপ্লিটিউড, মানে যে আপনার মিন পজিশন থেকে কত উপরে বা নিচে উঠলো, এটাকেই তো অ্যামপ্লিটিউড বলে নাকি? তাহলে যেই জায়গায় রোটরটা লাগানো আছে ওই জায়গায় সবচেয়ে বেশি অ্যামপ্লিটিউড হবে, আর ফিক্সড এন্ড তো শক্তভাবে আটকানো আছে, এই জায়গায় ভাইব্রেশনটা কম হবে। ভাইব্রেশন কম মানে অ্যামপ্লিটিউডও কম। এই জন্যই যেই জায়গায় ফিক্সড এন্ড ঠিক ওই জায়গায় কোনো অ্যামপ্লিটিউড থাকবে না, ওই জায়গায় ভাইব্রেশন জিরো। ভাইব্রেশন জিরো মানে ওই জায়গায় অ্যামপ্লিটিউডও শূন্য, আর অ্যামপ্লিটিউড শূন্য মানে ওই পয়েন্টারে বলা হয় নোট, ঠিক আছে? So it may be noted that the point or the section of the shaft whose amplitude of torsional vibration is zero is known as node. In other words, at the node, the shaft remains unaffected by the vibration. যেই সব জায়গায় নোড ক্রিয়েট হয় ওই সব জায়গায় ভাইব্রেশনের ইফেক্ট পড়ে না। আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে এখানে যে এই যে এতটুকু, এই যে এ দৈর্ঘ্য, এটা কি আসলে, এটাকে কি বলে? এটাকে কি বলে? আজব ব্যাপার। এই আপনাদের এর আগে ক্লাস নিয়েছি না আমি?
আপনারা কি পড়াশোনা একদম করেন না? এটা কি এতটুকু স্যার এখানে তো স্যার ভাইব্রেশনটা বেশি হয়েছে। হ্যাঁ বেশি হয়েছে তো এই যে ভাইব্রেশন হয়েছে দৈর্ঘ্য এই পয়েন্টে, এই জি স্যার। জিনিসটা কি আসলে? অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। এই ফিজিক্স পড়েন নাই? ফিজিক্স পড়েন নাই? জি স্যার। তাইলে অ্যামপ্লিটিউড মানে বুঝেন না? অ্যামপ্লিটিউড বাংলা কি? হ্যাঁ অ্যামপ্লিটিউড মানেটা কি বলেন? আমি তো বইলেই দিলাম একটা ওয়েভের যে হাইট, সর্বোচ্চ যে হাইট, তরঙ্গ দৈর্ঘ্যের যে সর্বোচ্চ মানে একটা যে তরঙ্গের যে সর্বোচ্চ যে হাইট থাকে সেটাকে বলা হয় আপনার অ্যামপ্লিটিউড। ধরেন এই যে এটা হচ্ছে একটা ঢেউ, হ্যাঁ এরকম, এই যে মিডল পয়েন্ট থেকে এই যে যে ওয়েভটা তরঙ্গটা এটার যে দৈর্ঘ্যগুলো এগুলোর বলে অ্যামপ্লিটিউড। তো এইখানে এই যে এইটা হচ্ছে সবচেয়ে বড়, তো তাই এটা হচ্ছে হাইয়েস্ট অ্যামপ্লিটিউড। ঠিক আছে? জি স্যার। বুঝা গেছে অ্যামপ্লিটিউড জিনিসটা কি? জি স্যার। ওকে। আর নোট, নোট জিনিসটা বুঝছেন? জি স্যার, যেখানে আর কি অ্যামপ্লিটিউড জিরো সেখানে স্যার হ্যাঁ যেখানে অ্যামপ্লিটিউড জিরো ভাইব্রেশনও জিরো। ভাইব্রেশনও জিরো থাকবে স্যার। ভাইব্রেশন জিরো মানে কি? ভাইব্রেশনের কোনো ইফেক্ট নেই, ওইটারই নোট বলে। ঠিক আছে? নোট পয়েন্ট বলে, জি স্যার। নোট পয়েন্ট, হ্যাঁ নোট। আচ্ছা এখন যদি টু রোটর হয়, ধরেন এটা এ, এই পাশে একটা রোটর লাগাই না, এই পাশে একটা রোটর লাগানো, ঠিক আছে? এখন এই সব ক্ষেত্রে ভাইব্রেশন কখন হবে? যখন এ আর বি একে অপরের মানে একে অপরের বিপরীত দিকে যদি মুভমেন্ট করে। একই দিকে মুভমেন্ট করলে কোনো ভাইব্রেশন হবে না। যদি এ মুভমেন্ট করে ক্লকওয়াইজ তাহলে বি মুভমেন্ট করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। মোট কথা একে অপরের বিপরীত দিকে মুভমেন্ট করতে হবে। যদি অপোজিট ডিরেকশনে মুভমেন্ট করে তাহলেই, যদি অপোজিট ডিরেকশনে একে অপরে মুভমেন্ট করে তাহলেই টরশনাল ভাইব্রেশন তৈরি হবে। If A moves in anti-clockwise direction, then B moves in clockwise direction at the same instant, and vice versa. And it may be noted that the two rotors must have the same frequency. দুইজনের কিন্তু একই ফ্রিকোয়েন্সি তৈরি হতে হবে। তো এই ধরনের সিস্টেমে ঠিক আপনার মাঝ বিন্দুতে মধ্যবিন্দুতে ঠিক মাঝামাঝি একটা জায়গায় নোড তৈরি হয়। ঠিক মাঝামাঝি একটা জায়গায় কি হয় আপনার ভাইব্রেশন থাকে না, অ্যামপ্লিটিউড শূন্য। এই পাশে দেখেন এ রোটরের জন্য অ্যামপ্লিটিউড A1, বি রোটরের জন্য অ্যামপ্লিটিউড A2, এবং এই যে A1 থেকে যে A2 পর্যন্ত যাচ্ছে কারণ একে অপরের বিপরীত, তো তাহলে একটা এইদিকে নামলে একটা উপরে উঠবে, অর্থাৎ একটা নিচের দিকে যদি অ্যামপ্লিটিউড হয় আর একটা উপরের দিকে অ্যামপ্লিটিউড হবে। এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে হলে তাদের এই যে মধ্যবর্তী যে রেখা, তাতে যে মিন পজিশন, এই পজিশন অতিক্রম করতে হয়, এবং এই পজিশনটাই হচ্ছে কি আপনার যেই পয়েন্টে আসলে আপনার ইয়াকে ছেদ করবে, তাদের মিন পজিশনকে ছেদ করবে, সেই পয়েন্টটাই হচ্ছে নোড। ঠিক আছে? তো এখানে হিসাবটা হচ্ছে যেইখানে নোড আছে তো সেটা হচ্ছে এই প্রান্ত থেকে যদি হিসাব করেন তাহলে এতটুকু দৈর্ঘ্য এল এ, এরপরে এতটুকু দৈর্ঘ্য হচ্ছে এল বি, টোটাল লেন্থ হচ্ছে স্মল এল। এল এ এল এ এল এ আপনার এল এ এল বি গেল। তারপরে আই এ হচ্ছে রোটর এ এর জন্য ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া, আই বি হচ্ছে রোটর বি এর জন্য ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া, স্মল ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য শ্যাফট, তারপরে জে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, সি মডিউলাস অফ রিজিডিটি। তাহলে রোটর এ এর জন্য ফ্রিকোয়েন্সি বের হবে 1/2/√CJ/LA/IA। বি রোটরের জন্য হচ্ছে FNB = 1/2/CJ/IB/LB। দুইটা ইকুয়েশন হলো, এবং আমরা জানি এই সিস্টেমে দুইটার ফ্রিকোয়েন্সি কি সমান হইতে হবে। তাহলে ইকুয়েশন 1 আর 2 সমান, রোটর এ এর ফ্রিকোয়েন্সি আর রোটর বি এর ফ্রিকোয়েন্সি সমান হবে।
তো দুইটা যদি সমান বানাই তাহলে 1/2 বা 1/2 বা উভয় পক্ষে কাটাকাটি, সিজে সিজে কাটাকাটি, তো থাকে শুধু আই এ এল এ ইজ ইকুয়াল টু আই বি এল বি। সো এদের মধ্যে যে সম্পর্কটা পাওয়া যায় সেটা হচ্ছে আই এ এল এ ইজ ইকুয়াল টু আই বি এল বি। তাহলে যদি আমি এল এ বের করতে চাই, লেন্থ অফ এ, নোট পয়েন্টটা তো আমি জানতে চাই, তাহলে এল এ ইজ ইকুয়াল টু হচ্ছে এল বি আই বি ডিভাইডেড বাই আই এ। আবার এল ইজ ইকুয়াল টু কি, টোটাল লেন্থ হবে কি এল এ এবং এল বির যোগফল। এখন নোট পয়েন্টটা এক্স্যাক্টলি কোথায় ওটা তো আমরা জানি না, এটাই বের করার চেষ্টা করতেছি। সো এল ইজ ইকুয়াল টু এল এ প্লাস এল বি। তাহলে এখানে আহ, আমরা এই দুই সমীকরণ অর্থাৎ এই যে 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ দিয়ে আমরা আসলে নোট পয়েন্টটা বের করতে পারবো। From equation 3 and 4 we may found the value of LA and LB, hence the position of the node. এই বোঝা গেছে? যদি দুই রোটর সিস্টেম হয় তাহলে কেমনে বাইর করব? ক্লিয়ার? স্যার ওকে। তো টু রোটর সিস্টেমে দুই রোটরের ফ্রিকোয়েন্সি কি সেম হইতে হবে, না অল্প কিছু কম বেশি হইলে চলবে, কোনটা? কম স্যার বেশি হইলে চলবে না ফ্রিকোয়েন্সি সমান তো হইতে সেম, হবে? সেম। স্যার সেম ফ্রিকোয়েন্সি টু টু রোটরে। হ্যাঁ, টু রোটরের সেম ফ্রিকোয়েন্সি হতে হবে। গুড। এখন আসেন থ্রি রোটর যদি হয়। থ্রি রোটরের আবার ব্যাপার হচ্ছে, দেখেন 3টা রোটর ঠিক আছে, এ আর সি একদিকে ঘুরতেছে আর বি যদি উল্টা করে, এরকম যদি হয়, হ্যাঁ, এটা এক কেস। আরেকটা আবার কেস আছে, সেটা হচ্ছে আপনার, আচ্ছা কেসগুলো আমি ডিসকাস করে দিচ্ছি, তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে হিসাবটা। তো আসেন থ্রি রোটর সিস্টেমে। তো থ্রি রোটর সিস্টেমে যেটা হয়, কনসিডার এ থ্রি রোটর সিস্টেম as shown in figure. It consists of a shaft and three rotor A, B, C. A থেকে B এর দূরত্ব L1, B থেকে C এর দূরত্ব L2. Okay. The rotors A and C are attached to the ends of the shaft. A আর C দুই প্রান্তে আটকানো, whereas the rotor B is attached in between A and C. B নাম্বারটা A আর C এর মাঝামাঝি বা A আর C এর মধ্যবর্তী অংশে আটকানো আছে। The torsional vibration may occur in two ways. Torsional vibrationটা এই ক্ষেত্রে দুই ভাবে হইতে পারে। That is with either one node or two node. এটা কি দুইটা নোডও তৈরি করতে পারে, একটা নোডও তৈরি করতে পারে। In each case, the two rotors rotate in one direction. প্রতি কেসেই যে কোনো দুইটা রোটর একদিকে ঘুরবে আর থার্ড রোটরটা অপোজিটে ঘুরবে, ঠিক আছে? In each case, the two rotors rotate in one direction. ওয়ান ডিরেকশনে ঘুরবে আর থার্ড রোটরটা ঘুরবে বিপরীত দিকে, অপোজিট ডিরেকশন, এবং সেম ফ্রিকোয়েন্সি হইতে হবে। লেট দ্য রোটরস এ এন্ড সি অফ দ্য সিস্টেম। এ আর সি আমরা ধরে নিচ্ছি এ আর সি একই দিকে ঘুরতেছে, রোটেট ইন দ্য সেম ডিরেকশন, এন্ড দ্য রোটর বি, বি ঘুরতেছে অপোজিট ডিরেকশন। লেট দ্য নোডাল পয়েন্টস or nodes of such a point, such a system lies at n1 and n2. ধরে নিচ্ছি n1 এবং n2। তো এই যে আমরা ধরে নিচ্ছি যে নোড তৈরি হবে, যেহেতু এই এ আর সি একই দিকে আপনার ঘুরতেছে, তাহলে এদের অ্যামপ্লিটিউড ধরতেছি A1 আর সি এর জন্য ধরতেছি A3, এটা উপরের দিকে, তাহলে বি এর নোড হবে নিচের দিকে। তাহলে যদি কানেকশন করেন তাহলে এরকম হবে, এবং এরকম যদি কানেকশন করেন ব্যাপারটা অনেকটা এইরকম। ব্যাপারটা এইরকম যে এইটা আমরা ধরতেছি একদিকে, এর যদি এই দিকে নোড হয় ওরও হবে এই দিকে, আর বি তো উল্টা দিকে, তাহলে বি এর নোড হবে নিচের দিকে। তা এ আর বি এর যদি কানেকশন করতে চান তাহলে জিনিসটা এরকম হবে, আর বি আর সি এর কানেকশন করতে চাইলে জিনিসটা এরকম হবে, ঠিক আছে? আর মাঝের লাইন হচ্ছে এটা, তাহলে কি দাঁড়াইলো এই যে এরকম, ঠিক আছে? তাহলে স্যার ওই এটা হচ্ছে বি একটা এর নোডাল ডিরেকশন পয়েন্ট। যে স্যার উল্টা দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার বল। তাহলে কি আর ফ্রিকোয়েন্সি কি
স্যার সেম ডিরেকশন হবে, মানে ফ্রিকোয়েন্সি কি স্যার সেম হবে, মানে এর? হ্যাঁ, সেম ফ্রিকোয়েন্সি কিন্তু অপোজিট ডিরেকশন হইতে পারে না, একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। জি স্যার, একই বুঝতে পারছি। ফ্রিকোয়েন্সিতে ঘুরবে, বাট একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? জি স্যার। তাহলে দেখেন, এরকম যদি হয় তিন রোটর, তাহলে তার দুইটা নোড হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটা নোড হবে, এখানে আরেকটা নোড হবে। হ্যাঁ, তাহলে এটার নাম দিলাম এই যে N1 নোড, আর এটার নাম দিলাম N2। আর এইখানে যে ইয়াটা হবে, এই আপনার অ্যামপ্লিটিউড, সেটা হচ্ছে A2, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে? এখন এই যে এটা হচ্ছে A1 অ্যামপ্লিটিউড, রোটর এ, এটা রোটর বি এর জন্য A2, রোটর সি এর জন্য A3 অ্যামপ্লিটিউড। ঠিক আছে? নাও আমরা ধরছি এ থেকে বি এর দূরত্ব L1 পুরোটা, আর এ প্রান্ত থেকে প্রথম নোডের দূরত্ব হচ্ছে L এ। তার এইটা কত হবে? এইটা এইখান থেকে এই পর্যন্ত L1, এটা L এ, তাহলে এটা কত হবে? L1 মাইনাস L এ। আবার চিন্তা করেন, এইটা পুরোটা হচ্ছে L2, এতটুকু হচ্ছে LB, অর্থাৎ সরি LC। সি প্রান্ত থেকে দূরত্ব হচ্ছে, নোডের দূরত্ব হচ্ছে LC, তাহলে এটা হবে L2 মাইনাস LC। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। তো এই ক্ষেত্রে যদি আমরা, আমি যা বললাম সেগুলো এখানে বলছে। ঠিক আছে? এই ক্ষেত্রে যদি আমরা রোটর এ এর জন্য ফ্রিকোয়েন্সি হিসাব করি, তাহলে Fn A is equal to 1/2 √CJ/IA L A। তারপর বি প্রান্তের বি রোটরের জন্য হবে Fn B is equal to 1/2 √CJ/I। তার ক্ষেত্রে আপনার ডিস্টেন্সটা কত হবে? বি। এই যে বি এর ক্ষেত্রে হবে কি, বি এর ক্ষেত্রে নোড পর্যন্ত তার দূরত্ব কত? এই যে বি, বি এর জন্য হচ্ছে এইখান থেকে একেবারে এই পর্যন্ত। ঠিক আছে? বি এর সাথে নোড 1 এরও কানেকশন আছে, আবার নোড 2 এরও কি কানেকশন আছে। তাহলে তার জন্য টোটাল লেন্থটাই হিসাব করতে হবে। শ্যাফটের টোটাল লেন্থ এতটুকু লেন্থ কি হিসাব করতে হবে শ্যাফটের। রোটর এ এর জন্য এতটুকু লেন্থই যথেষ্ট ছিল, বি এর জন্য এটা লাগবে। এ এর জন্য এটাই ঠিক ছিল, বি এর জন্য এটা লাগবে, আর সি এর জন্য লাগবে এটা। ঠিক আছে? তাহলে L1 মাইনাস L এ আর L2 মাইনাস LC। L বাই, সরি, আপনার এখানে হবে 1/L1 মাইনাস L A প্লাস 1/L2 মাইনাস LC, এই দুইটা যোগফল। ক্লিয়ার এটা? এটার ব্যাখ্যা দেওয়া আছে। সিন্স দ্য রেজিস্টিং টর্ক অফ দ্য রোটর বি ইজ সাপ্লাইড বাই টু লেন্থ বিটুইন দ্য নোড 1 এন্ড নোড 2। বি এর অবস্থান যেহেতু নোড 1 এবং নোড 2 এর মাঝখানে, নোড 2 এর মাঝখানে, এই জন্য বি এর সাথে এই নোড 1 এর এবং নোড 2 এর যে লেন্থ, এটা হিসাব করতে হবে। ঠিক আছে? এই জন্য এটাই ভাবে লিখছি যে 1/L1 মাইনাস L A প্লাস 1/L2 মাইনাস LC, এই দুটো যোগ হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছেন? একটু রেসপন্স করতে হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? আচ্ছা, এবার 3 নম্বর ইকুয়েশন দেখেন যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টরশনাল ভাইব্রেশন ফর রোটর সি, সি এর জন্য কত হবে? 1/2 √CJ এই যে এর দ্রুত কত? LC, রোটর সি এর জন্য। সো IC LC। ঠিক আছে? এখন আমরা জানি তিনটা ফ্রিকোয়েন্সি সমান, তিনটা ফ্রিকোয়েন্সি সমান, তাহলে প্রথমে 1 আর 2 হিসাব করি। 1 আর 2 যদি হিসাব করি, তাহলে, সরি, 1 আর 3 এর হিসাবটা আগে করতেছে। এই যে এ আর সি, হ্যাঁ, 1 আর 3 এর হিসাব করলে IA LA ইজ ইকুয়াল টু IC LC। আর যদি 2 আর 3 হিসাব করি, তাহলে যে 2 হচ্ছে
আপনার 1/2/√/Cj divided by IB into 1/L1 minus LA plus 1/L2 minus LC is equal to হচ্ছে এই C পয়েন্টের C রোটরের জন্য 1/2/√/Cj by ICLC 1/2/1/2 কেটে দেন √/√/, কেটে দেন CJ কেটে দেন, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে 1/IB into 1/L1 minus LA plus 1/L2 minus LC is equal to 1/ICLC। এরকম দুইটা ইকুয়েশন দাঁড়ায়, এবং এরকম দুইটা ইকুয়েশন থেকে এই মূলত আমরা নোটগুলার ভ্যালু বের করতে পারবো। ঠিক আছে, এখানে আবার বলা আছে যে LA LC in the equation 1 or 3 is known as two node frequency. ঠিক আছে, the frequency obtained by substituting the value of LA or LC in equation 1 or 3 is known as two node frequency. But in the other pair of values, one gives the position of single node and the other is beyond the physical limits of the equation. In this case, the frequency obtained is known as fundamental frequency. So আমরা হিসাব করে দেখবো আর কি। হ্যাঁ, যে আপনার যে ইকুয়েশন 4, এই যে ইকুয়েশন 4 এর যে এলসি অবটেইন হবে, সেই এলসি যদি আইনে আমরা এখানে বসাই দেই, তাহলে এলসি দুইটা ভ্যালু হবে and correspondingly two values of LA। তো হিসাব করলে আমরা দেখতে পারবো আসলে ব্যাপারটা কি হবে। ঠিক আছে, তবে এই 3 রোটর সিস্টেমে আমরা এই ইকুয়েশন অনুযায়ী হিসাবটা করব। ইকুয়েশন 4, 5 দিয়ে আমরা হিসাবটা করব। It may be noted that when the rotors A and B rotate in the same direction and the rotors C in the opposite direction, then the torsional vibration occur in a single node. হ্যাঁ, এখন এই ক্ষেত্রে কি দেখেন, A এই প্রান্তে আর C এই প্রান্তে, এরা যদি একই ডিরেকশনে যায় আর মাঝখানে যে আছে ও যদি অপোজিট ডিরেকশনে যায়, তো সেই ক্ষেত্রে when the rotor এরকম ক্ষেত্রে আমাদের হিসাব করে বের করতে হবে। ঠিক আছে, কোনটা কি হচ্ছে। কিন্তু এরকম যদি হয় যে এ আর বি, ধরেন ব্যাপারটা এরকম এ বি সি, এ বি সি, এ আর বি একই ডিরেকশনে আছে আর সি অন্য ডিরেকশনে আছে, তাইলে এ আর বি এক ডিরেকশনে আর সি যদি অন্য ডিরেকশনে হয়, তাহলে সিঙ্গেল নোড, তাহলে হবে সিঙ্গেল নোড, এইটা হবে। এবং সিঙ্গেল নোডটা এই জায়গায় একটা নোড খালি ক্রিয়েট হবে। ঠিক আছে, দেখা যাবে এইখানে A1 হবে, তারপর একটু কমে গিয়ে এখানে A2 হবে, তারপরে সি তে যাওয়ার জন্য এখানে একটা নোড হবে। আর আবার যদি বি আর সি এক ডিরেকশনে চলে আর এ যদি অপোজিট ডিরেকশনে হয়, তখনও একটাই নোড তৈরি হবে। এরকম যদি হয় বি সি আর এ, দেখা গেল বি আর সি হচ্ছে একই ডিরেকশনে আর এ হচ্ছে অন্য ডিরেকশনে, তাহলেও একটাই নোড তৈরি হবে। এই যে A3 হবে, তারপরে একটু নেমে A2 হবে অ্যামপ্লিটিউড, তারপরে এখানে A1 হবে, একটাই নোড হবে। ঠিক আছে, শুধুমাত্র এইরকম যদি হয়, এই যে দুই প্রান্তে একই রকম, দুই প্রান্তে একই রকম, শুধুমাত্র মাঝখানে বিপরীত, সেই ক্ষেত্রে দুইটা নোড হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, এবং দুইটা নোডই হয়। তো ডিরেকশন অনুযায়ী বুঝতে পারছেন ব্যাপারটা, যদি দুই প্রান্তে একই রোটেশন একই দিক হয়, দুই প্রান্তে যদি একই দিকে মোশন হয় আর মাঝখানে যদি বিপরীতমুখী হয়, তাহলে দুইটা নোড তৈরি হয়। আর যদি প্রথম দুইটা একই রকম, 3 নম্বরটা উল্টা, তাইলেও একটা নোড। আবার 1 নম্বরটা উল্টা, 2 আর 3 একই দিকে, অর্থাৎ প্রান্তের সাইডে যদি বিপরীতমুখী হয় আর বাকি দুইটা যদি একই রকম হয়, তো সেই ক্ষেত্রে একটা নোডই তৈরি হয়। এই যে এখানে ছবি দিয়ে দেখাই দিছে, এই যে এখানে একটা নোড তৈরি হচ্ছে, আবার এখানে একটা নোড তৈরি হচ্ছে। এই ছবির ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে কি এ আর বি একই দিকে ঘুরতেছে, এ আর বি একই দিকে ঘুরতেছে, সিটা উল্টা দিকে ঘুরতেছে। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রে সি আর বি একই দিকে ঘুরতেছে, কিন্তু এ ঘুরতেছে উল্টা দিকে। এই সব ক্ষেত্রে এই যে সি আর বি একই দিকে ঘুরতেছে, এই যে সি আর বি, বাট এ উল্টা দিকে ঘুরতেছে,
এটা মনে হয় আমি একটু ভুল করলাম। সেই তো এটা এইভাবে। এইভাবে ঠিক আছে। সি আর বি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এই দুটো একদিকে আর এটা অন্যদিকে, তাহলেও একটা নোট হবে। আবার এ আর বি একই দিকে মানে ক্লকওয়াইজ, আর সি যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলেও এখানে একটা নোটই হবে। ঠিক আছে, তিনটা রোটর হইলো একটাই নোট তৈরি হয়, অ্যাকচুয়াল নোট। আর এই ক্ষেত্রে যদি মাঝেরটা শুধুমাত্র বিপরীতমুখী হয় আর দুই প্রান্তে যদি একই ডিরেকশন হয়, তাইলে দুইটা নোট তৈরি হয়। এ হচ্ছে গিয়া আপনার ক্লকওয়াইজ, আর বি হচ্ছে গিয়া কাউন্টার ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, সিসি। তাহলে আপনার এখানে এখানে একটা নোট তৈরি হচ্ছে, এখানে আরেকটা নোট তৈরি হচ্ছে, দুইটা নোট তৈরি হচ্ছে। তো এটা মাথায় রেখেন, তাহলে বুঝতে পারবেন। থিওরি কিন্তু পড়তে হবে, এগুলো পরীক্ষার জন্য লাগবে। এরপরে আসেন ইকুইভ্যালেন্ট শ্যাফট। সো এই যে ইকুইভ্যালেন্ট শ্যাফটের কথা বলছি না, যে বিভিন্ন ধরনের যদি ডায়ামিটার হয় তখন আমরা হিসাব করবো কেমনে। ধরেন এই একটা শ্যাফট যার তিনটা ডায়ামিটার আছে। D1 ডায়ামিটার হচ্ছে L1 লেন্থ পর্যন্ত, D2 ডায়ামিটার হচ্ছে L2 লেন্থ পর্যন্ত, এবং D3 ডায়ামিটার হচ্ছে L3 লেন্থ পর্যন্ত। এটারে আমি একটা সমান বানাবো, হ্যাঁ, একই লেন্থের বানায় ফেলবো, ইকুইভ্যালেন্ট। আবার ধরেন L1 দৈর্ঘ্যের জন্য অ্যাঙ্গেল অফ টুইস্ট হচ্ছে θ1, L2 দৈর্ঘ্যের জন্য অ্যাঙ্গেল অফ টুইস্ট θ2, L3 দৈর্ঘ্যের জন্য অ্যাঙ্গেল অফ টুইস্ট θ3, আলাদা আলাদা। তো আর এই অংশের জন্য J1 পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া, এই পোর্শনের জন্য J2, এই পোর্শনের জন্য J3। তাহলে টোটাল অ্যাঙ্গেল অফ টুইস্ট কত হবে? θ ইজ ইকুয়াল টু θ1 প্লাস θ2 প্লাস θ3। তো θ ইজ ইকুয়াল টু PL বাই CJ আমরা জানি। সো ইকুয়েশন বসাই দেন, বসানোর পরে T বাই C এটা কমন, কেটে দিলে L বাই J ইজ ইকুয়াল টু L1 বাই J1 প্লাস L2 বাই J2 প্লাস L3 বাই J3। আমরা সমান বানানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, ইকুইভ্যালেন্স। তারপর L1 L2 L3 থাকুক, আমরা J এর ইকুয়েশন জানি পাই বাই 32 D টু দি পাওয়ার 4। পাই বাই 32 J1 এর জন্য D1, J2 এর জন্য D2, J3 এর জন্য D3। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো L by D to the power 4 is equal to L1 by D1 to the power 4 plus L2 by D2 to the power 4 plus L3 by D3 to the power 4। এখন এটা তো পাইলাম। এখন ইকুইভ্যালেন্ট বানাবেন কার সাপেক্ষে? অর্থাৎ এই যে শ্যাফটটাকে যে আপনি ইকুইভ্যালেন্ট করতে চান, কেমনে করতে চান? D1 ধরে করবেন, D2 ধরে করবেন, না D3 ধরে করবেন, এটা একটা ফ্যাক্টর। তো ধরেন আমি ধরে নিচ্ছি যে D1 শ্যাফটের D1 ডায়ামিটারের মতো করে পুরো শ্যাফটটা আমি তৈরি করব, ইকুইভ্যালেন্ট একটা শ্যাফট তৈরি করব যেটার ডায়ামিটার হবে D1 এর সমান। সো নতুন যে ডায়ামিটার সেটা করব আমি D1 এর মতো করে। ঠিক আছে, তা আমি ধরে নিলাম D ইজ ইকুয়াল টু D1। সো D1 যদি ধরি, তাহলে ইকুয়েশনটা আপনার দাঁড়াবে কি এই এরকম, যে L বাই D1 হোল টু দি পাওয়ার 4। এই D এর জায়গায় D1 বসাই দিব, কারণ যে কোনো একটা ডায়ামিটারের মতো করে আমি বানাইতে চাই। তাহলে মনে মনে করি যে D1 ধরেই আমি বানাবো, হ্যাঁ? তাহলে ডিটা হচ্ছে D1। তাহলে ইকুয়েশনটা এটা দাঁড়াবে, দেন D1 হোল টু দি পাওয়ার 4, এটা দিয়ে যদি আমি উভয় পক্ষকে গুণ করি, তাহলে দাঁড়াবে L ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 D1 বাই D2 হোল টু দি পাওয়ার 4 প্লাস L3 ইন্টু D1 বাই D3 হোল টু দি পাওয়ার 4। সেখানে L হচ্ছে লেন্থ অফ দ্য ইকুইভ্যালেন্ট শ্যাফট, আর D ইজ ইকুয়াল টু D1 হচ্ছে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার। ক্লিয়ার? ইকুইভ্যালেন্ট শ্যাফটের লেন্থ আর ডায়ামিটার কেমনে হিসাব করব? আমি বুঝলাম না, আপনারা রেসপন্স করেন না কেন? বুঝলে বলবেন হ্যাঁ বুঝতে পারছি, নাইলে কোনো জায়গায় সমস্যা থাকলে বলবেন ওই জায়গায় বুঝি নাই, কিন্তু কিছুই তো বলতেছেন না। সুলতান মাহমুদ রাশেদ, শাহরিয়ার রহমান।
এই স্যার সমস্যা বুঝতে পারছি, রেসপন্স করতে? বুঝতে পারছি স্যার। ওকে, এখন আসেন এক্সাম্পল 24.3। এখানে এরপরে এক্সাম্পলই আছে মেইনলি, যা থিওরি পড়াইছে এর উপরে আসলে প্রবলেম। হ্যাঁ, তো প্রবলেম টোটাল আমরা 24.7 পর্যন্ত দেখি। তো এটাই হবে সিলেবাস, ঠিক আছে। চ্যাপ্টার 23 আর চ্যাপ্টার 24 হচ্ছে সিলেবাস, এবং প্রবলেম হচ্ছে 24.7 পর্যন্ত, ঠিক আছে। আমি একটু আপনাদের গ্রুপে বলে দেই জিনিসটা, ওয়েট এ মিনিট। সিলেবাস চ্যাপ্টার 23, চ্যাপ্টার 24। তো থিওরি তো পড়া লাগবেই, হ্যাঁ। আর ম্যাথ করবেন 24.1 থেকে 24.7, ঠিক আছে। স্যার স্যার পিডিএফ গুলো স্যার দিবেন না স্যার? স্যার হ্যাঁ বলেন। পিডিএফ গুলো দিবেন না? পিডিএফ তো দিছি, কি বলেন এগুলা? আজকে কোথা থেকে নাজিল হয়েছেন আপনি? স্যার একটা অ্যাসাইনমেন্ট 2 দেওয়ার কথা ছিল, ওটা কি দিবেন? কি অ্যাসাইনমেন্ট, কি বুঝি না। বলছিলেন যে 2টা অ্যাসাইনমেন্ট দিবেন, একটা তো নিচেন মিডে, আরেকটা কি হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আর তো দিবেন? দিব 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 আজকে। আচ্ছা, ঠিক আছে স্যার। সো চ্যাপ্টার 20 করে তো থিওরি পড়বেন, এন্ড ম্যাথ প্রবলেম করবেন হচ্ছে, যেই পিডিএফ দিছি সেটা পড়লেই হবে। ম্যাথ প্রবলেম হচ্ছে 24.1 টু 24.7, ঠিক আছে। আর এই যে ম্যাথ আছে 7টা, এই 7টা ম্যাথই হচ্ছে আমি আপনাদের ইয়া দিব আর কি, অ্যাসাইনমেন্ট হিসেবে দিব। ফাইনালে ম্যাথই বেশি আসবে থিওরির চেয়ে, তবে থিওরিও আসবে। 5 সেট কোশ্চেন তো ধরে রাখেন, 3 সেট থেকে 3.5 সেটই হবে ম্যাথ কোশ্চেন, আর 1.5 সেট হবে হচ্ছে গিয়ে থিওরি। ম্যাথ থাকবে ধরেন 35 নম্বর, আর থিওরি থাকবে 15 নম্বর, টোটাল হচ্ছে 50। 5 সেট, 5×10 = 50। আপনি অ্যান্সার করবেন 4 সেট, 4×10 = 40, ঠিক আছে। 24.7 পর্যন্ত করলেই হবে। ওকে, এখন 24.3 দেখেন একটু। আগে যদি থিওরিটা বুঝে থাকেন, ম্যাথ করা কোনো ব্যাপারই না, জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার। আমি দেখাই দিচ্ছি। সো 24.3 থেকে শুরু করি। ওকে, এখানে বলছে স্টিল শ্যাফট 1.5 মিটার লং, 95 millimeter in diameter for the first 0.6 meter of its length। এখানে যে ইকুইভ্যালেন্ট শ্যাফটের ইস্যু আছে। শ্যাফটার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, D1 হচ্ছে 95 মিলিমিটার, এবং এই D1 কতটুকু? 0.6 মিটার, অর্থাৎ L1 হচ্ছে 0.6 মিটার। তারপরে D2 হচ্ছে 60 মিলিমিটার, নেক্সট 0.5 মিটার, অর্থাৎ D2 60 মিলিমিটার ফর L2 0.5 মিটার। তারপরে হচ্ছে L3, D3 হচ্ছে 50 মিলিমিটার ইন ডায়ামিটার, D3 50 মিলিমিটার। আর তার জন্য L3 হচ্ছে ফর দ্য রিমেইনিং, হ্যাঁ, রিমেইনিং 0.4 মিটার অফ ইটস লেন্থ, রিমেইনিং 0.4 মিটার। সো L3 হচ্ছে 0.4 মিটার। দ্য শ্যাফট ক্যারিজ 2 ফ্লাই হুইল অ্যাট 2 এন্ডস। বলছে শ্যাফটটা দুই পাশে 2টা ফ্লাই হুইল লাগানো আছে, তার মানে 2 রোটর। হ্যাঁ, 2 রোটর। কি বলছে? শ্যাফটের 2 প্রান্তে 2টা রোটর লাগানো আছে, এবং শ্যাফটটা দেখতে যেরকম, এতটুকু লেন্থ এক ডায়ামিটার, তারপরে এতটুকু লেন্থ অন্য ডায়ামিটার, তারপরে এতটুকু লেন্থ অন্য ডায়ামিটার, ঠিক আছে। এরপরে আপনার বলে দিছে যে প্রথম ফ্লাই হুইলের ম্যাস হচ্ছে 900 কেজি। তাহলে এ এ প্রান্ত ধরলাম 900 কেজি, আর বি প্রান্তে হচ্ছে 700 কেজি।
এমবি 700 কেজি এবং রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে। একটা হচ্ছে 0.85 মিটার, আর আরেকটা হচ্ছে 0.55 মিটার রেডিয়াস অফ জাইরেশন। আচ্ছা, এই যে 0.85 মিটার রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে, আর হচ্ছে 0.55 মিটার রেডিয়াস অফ জাইরেশন দেওয়া আছে। ডিটারমাইন করতে বলছে the location of the node and natural frequency of the free torsional vibration, এবং বলেও দিছে কার অবস্থান কোথায়। এই যে 900 কেজি, এটার অবস্থান হচ্ছে 95 মিলিমিটার ডায়ামিটারের সাইডে। এই যে 95 মিলিমিটার ডায়ামিটারের সাইডে হচ্ছে এটা, আর অন্যটা অপর প্রান্ত। ঠিক আছে, মানে এম এ হচ্ছে এই সাইডে আর এম বি হচ্ছে এই সাইডে, বলেও দিছে কোনটা কোন সাইডে। এখন এরপরে ডাটা দেওয়া আছে মডুলাস অফ রিজিডিটি সি 80 গিগা নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, and determine the location of the node and the natural frequency of the free torsional vibration. নোডের লোকেশন বের করতে বলছে আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। ঠিক আছে, তো এই যে ছবি, এই ছবি অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে ওই ক্যালকুলেশন করতে হবে আগে ইকুইভ্যালেন্ট লেন্থ অফ দ্য শ্যাফট বের করতে হবে। ওই যে ইকুইভ্যালেন্ট শ্যাফটের লেন্থের ইকুয়েশন আছে না, L = L1 প্লাস L2 ইন্টু d1/d2 হোল টু দি পাওয়ার 4 প্লাস L3 d1/d3 হোল টু দি পাওয়ার 4। এখানে d1 d2 ভ্যালু দেওয়া আছে, বসাই দেন, বসাইলে ইকুইভ্যালেন্ট লেন্থ অফ দ্য শ্যাফট পেয়ে যাবেন 8.95 মিটার। আমরা এই যে শ্যাফট, এইটার ইকুইভ্যালেন্ট করে একটা শ্যাফট কল্পনা করতেছি বা হিসাব করতেছি, যার দৈর্ঘ্য হচ্ছে 8.95 মিটার এবং যার আপনার ইয়া হচ্ছে ডায়ামিটার হচ্ছে এই d1 এর মতো 95 মিলিমিটার। এইভাবেই আমরা ধরে নিয়েছি। ঠিক আছে, এখন লোকেশন অফ দ্য নোড বের করতে হবে। তো যেহেতু এটা টু রোটর সিস্টেম, তার একটাই নোড থাকবে এবং মাঝামাঝি কোনো জায়গায় একটা নোড থাকবে। মাঝামাঝি না হলেও এই এখানে এখানে কোনো একটা জায়গায় আছে আর কি। তাহলে জিনিসটা এই যে এর ছবিটাও এরকম হবে। ঠিক আছে, একটা যেহেতু একই ফ্রিকোয়েন্সি বাট একটা অপরের কি বিপরীত, তাহলে এটা উপরে, এটা নিচে। ঠিক আছে, তাহলে এল এ ধরেন নোডটা এখানে আছে, এ প্রান্ত থেকে দৈর্ঘ্য এল এ, বি প্রান্ত থেকে দৈর্ঘ্য এল বি। তাহলে আই এ হিসাব করতে হবে, ম্যাথ মোমেন্ট অফ ইনার্শিয়া। আই এ ইকুয়াল টু এম এ কে স্কয়ার এম কে স্কয়ার, আই বি ইকুয়াল টু এম কে স্কয়ার এম বি কে বি স্কয়ার। ডাটা দেওয়া আছে, বের করেন, পেয়ে যাবেন। তাই আমরা তো জানি যে টু রোটর সিস্টেমের ক্ষেত্রে আই এ এল এ ইজ ইকুয়াল টু আই বি এল বি অ্যাকর্ডিং টু দ্য থিওরি। আই এ এল এ ইজ ইকুয়াল টু আই বি এল বি। আমি দেখাই দেই। এই যে টু রোটর সিস্টেম, ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? 3 নম্বর, আই এ এল এ ইজ ইকুয়াল টু আই বি এল বি। ঠিক আছে, এটাই আমরা ফলো করছি। এখানে কিন্তু আপনার ছবি দেওয়া থাকবে না, কোশ্চেন অনুযায়ী ছবি আপনি এঁকে নেবেন। ঠিক আছে, অথবা ওয়েট, আচ্ছা প্রথম ছবিটা হয়তো আমি দিয়ে দিতে পারি। হ্যাঁ, এই ছবিটা দিয়ে দিতে পারি। তো চেষ্টা করবেন ছবি নিজেই আঁকার, কারণ নিজেই আঁকতে পারবেন অ্যাকর্ডিং টু দ্য ডেসক্রিপশন। তারপরেও আমি ছবি দিয়েও দিতে পারি, বাট ওইটা ভরসা করে বসে থাকেন না যে আমি ছবি দিব। আচ্ছা, তো এখন আহ, আমরা ইকুয়েশন জানি টু রোটর সিস্টেমের জন্য, আই এ এল ইজ ইকুয়াল টু আই বি এল বি। এখানে এল এ আর এল বির ভ্যালু আমরা জানি না, তাহলে এল এ ইজ ইকুয়াল কত হবে? আই বি এল বি ডিভাইডেড বাই আই এ। আই এ আই বি জানি, বসান, ইকুয়েশন দাঁড়াবে এল এ ইজ ইকুয়াল টু 0.326 এল বি
আর আমরা জানি এল এ প্লাস এল বি ইজ ইকুয়াল টু এল টোটাল লেন্থ। তো টোটাল লেন্থ ইকুইভ্যালেন্ট লেন্থ কত পাইছি 8.95 মিটার। তাহলে এল এ প্লাস এল বি ইজ ইকুয়াল টু এল, আবার এল এ সমান 0.326 এল বি বসাই দেন, ইজ ইকুয়াল টু 8.95 ইকুইভ্যালেন্ট লেন্থ। তাহলে এল বি পাওয়া যাবে 6.75 মিটার, আর এল এ পাওয়া যাবে 2.2 মিটার। তার মানে এই প্রান্ত থেকে 2.2 মিটার দূরত্বে আর এই প্রান্ত থেকে 6.75 মিটার দূরত্বে নোডের অবস্থান। So, আমরা বলতে পারি hence the node lies at 2.2 meter from flywheel A or 6.75 meter from flywheel B on the equivalent shaft। যদি হিসাব করি তাহলে A প্রান্ত থেকে 2.2 মিটার দূরত্বে এবং B প্রান্ত থেকে 6.75 মিটার দূরত্বে আছে। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট শ্যাফটের ক্ষেত্রে। আমার এখন বের করতে হবে কি যে পজিশন অফ দা নোড অন দা অরিজিনাল শ্যাফট। তো ইকুইভ্যালেন্ট শ্যাফটে হিসাব করছি, তাহলে অরিজিনাল শ্যাফটে কি হবে? তো অরিজিনাল শ্যাফটে যদি হিসাব করি সেটা হচ্ছে এই যে অরিজিনাল শ্যাফটের হিসাব করলে দাঁড়াবে আপনার ইকুইভ্যালেন্ট লেন্থ ইজ ইকুয়াল টু কত L1 প্লাস L2 ইনটু D1/D2 হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা এরকম দাঁড়াবে হিসাবটা। পজিশন অফ দা নোড ফ্রম ফ্লাইহুইল এ থেকে যদি হিসাব করি, এই সেট থেকে যদি হিসাব করি তাহলে এই সেট থেকে হিসাব করলে কি দাঁড়াবে? এই সেট থেকে হিসাব করলে দাঁড়াবে আপনার L1 হিসাব করা লাগবে প্লাস L2 পুরাটা হবে না। তো এটা তো 8.95 মিটার আর এটা হচ্ছে 1.5 মিটার। তাহলে হিসাবটা এরকম হবে যে L1 প্লাস LA মাইনাস L1 ইকুইভ্যালেন্ট অরিজিনাল শ্যাফটে যেটা হবে L1 প্লাস LA মাইনাস L1 ইনটু D2/D1 হোল টু দি পাওয়ার 4। এইভাবে হিসাবটা আসবে। ঠিক আছে, কারণ এতটুকু L1 প্লাস এ পয়েন্ট থেকে দূরত্ব এ, তাহলে LA মাইনাস L1 ইনটু D2/D1 হোল টু দি পাওয়ার 4, তাহলেই পাওয়া যাবে। ঠিক আছে, খেয়াল রেখেন এটা যেহেতু L1 প্লাস LA মাইনাস L1 ইনটু D2/D1 হোল টু দি পাওয়ার 4, তাহলে যদি ক্যালকুলেশন করেন তাহলে পাবেন 0.855 মিটার, অর্থাৎ এ পজিশন থেকে 0.855 মিটার দূরত্বেই মূলত তার অবস্থান। প্রথমে কিন্তু ইকুইভ্যালেন্ট শ্যাফট হিসাব করে বাইর করছি, কিন্তু আমার তো বের করতে হবে অরিজিনাল শ্যাফটের কথা। তো অরিজিনাল শ্যাফটের হিসাব আনবেন। অরিজিনাল শ্যাফটের ব্যাপারটা এরকম, আহ এটা তো ইকুইভ্যালেন্ট শ্যাফটের হিসাবে যে 2.2 মিটার দূরত্বে আছে, কিন্তু অরিজিনাল শ্যাফটে কই সেটা বের করবো কেমনে? এই L1 যোগ করবেন, এ সাইড থেকে যদি হিসাব করি তাহলে আগে L1 যোগ করে নিতে হবে প্লাস LA এ পজিশন LA মাইনাস L1 ইনটু D2/D1 হোল টু দি পাওয়ার 4, তাইলে আসবে। ঠিক আছে, তাহলে হচ্ছে অরিজিনাল শ্যাফটে আসলে কি হচ্ছে সেটা পাওয়া যাবে। এখন আপনি বলতে পারেন স্যার LA মাইনাস L1 কেন লিখলাম? কারণ L1 এর মান তো ছোট, L এর মান তো বড়, এই জন্য LA মাইনাস L1 লিখতে হবে। এরপর D2/D1 ইকুইভ্যালেন্স করলেই এটা চলে আসবে। তো আপনি পাইলেন যে পজিশন অফ দ্য নোড ফ্রম ফ্লাইহুইল এ, এটা জেনে গেলেন। এখন আসেন ফ্রিকোয়েন্সি কেমনে বের করবেন। এ এর ফ্রিকোয়েন্সি বি এর ফ্রিকোয়েন্সি সেম, সো Fn is equal to Fna is equal to Fnb is equal to 1/2 by root over Cj by Ia LA হিসাব করলেই হয়ে যাবে। তো LA বসাই দেন, Cj Ia বসাই দেন, তাহলেই যে ফ্রিকোয়েন্সি পাবেন ওইটাই হচ্ছে গিয়ে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। সো দিস ইজ দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর নোট যেটা বের করছি সেটা হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট শ্যাফটের জন্য প্রথমে বের করছি সুবিধার জন্য, তারপরে অরিজিনাল শ্যাফটের হিসাব করলে চলে আসবে। কিন্তু প্রথমেই যদি অরিজিনাল শ্যাফট দিয়ে বের করতে যাই হবে না, এই জন্য ইকুইভ্যালেন্ট শ্যাফট দিয়ে বের করা হয়েছে। সেই হচ্ছে 23.3। 23.3 ক্লিয়ার? বুঝা গেছে?
এই যে জি আবার স্যার। চুপ করে আছে। হ্যাঁ, ক্লিয়ার? ওকে। জি স্যার। স্যার একটু এখন নেট প্রবলেম ছিল তো এই জন্য। এইটা দেখেন, এটাও সেম 24.4, এটা সেম, এটা আপনারা দেখবেন। এটা টু রোটর সিস্টেম, ঠিক আছে? দুই প্রান্তে দুইটা রোটর লাগানো আছে। আর শ্যাফটটা হচ্ছে ইকুইভ্যালেন্ট শ্যাফট বানিয়ে নিতে হবে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট ডায়ামিটার আর ডিফারেন্ট ডিফারেন্ট লেন্থ। তারপরে ক্যালকুলেশন করলে পেয়ে যাবেন, একটাই নোট থাকবে। প্রথমে ইকুইভ্যালেন্ট শ্যাফটের নোট হিসাব করবেন, তারপরে ফাইনাল নোট নোট হিসাব করবেন। তো 24.4 আপনারাই করবেন। এরপরে দেখেন 24.5, এখানে তিনটা রোটর আছে, ঠিক আছে? তো থ্রি রোটর সিস্টেম আমরা একটু দেখি। প্রথমে বলছে সিঙ্গেল সিলিন্ডার অয়েল ইঞ্জিন ড্রাইভস ডিরেক্টলি এ সেন্ট্রিফুগাল পাম্প। The rotating mass of the engine flywheel and the pump with the shaft is equivalent to a three rotor system. এই যে তিন রোটর সিস্টেমের ফিগার দেওয়া আছে। এ বি সি, এ থেকে বি এর দূরত্ব 1.5, বি থেকে সি এর দূরত্ব 1, আর তাদের ডায়ামিটার হচ্ছে 70 মিলিমিটার, ঠিক আছে? রোটর এ বি সি এর ম্যাস মোমেন্ট অফ ইনার্শিয়া সরাসরি দেওয়া 0.15, 0.3, 0.09 কেজি মিটার স্কয়ার। ফাইন্ড দ্য ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য টর্শনাল ভাইব্রেশন। The modulus of rigidity of the shaft material is 84 kilonewton per millimeter square. তাহলে আই এ, আই বি, আই সি সরাসরি ভ্যালু দেওয়া আছে এখানে। তারপরে ডায়ামিটার দেওয়া আছে 70 মিলিমিটার। এরপর লেন্থ দেওয়া আছে আপনার L1 হচ্ছে 1.5 আর L2 হচ্ছে 1, টোটাল 2.5 মিটার আর কি। And C হচ্ছে 84 কিলো নিউটন পার মিলিমিটার স্কয়ার। দ্যাট মিনস 84 into 10⁹ নিউটন পার মিটার স্কয়ার। এখন যেহেতু থ্রি রোটর সিস্টেমের ফর্মুলা আছে। তাহলে এখানে দেখেন ইঞ্জিন আছে, ফ্লাইহুইল আছে, পাম্প আছে, ঠিক আছে? ইঞ্জিন আছে, ফ্লাইহুইল আছে, আর পাম্প আছে। এটা একটা থ্রি রোটর সিস্টেম। এখন ইকুয়েশন আমরা জানি যে আই এ এল এ ইজ ইকুয়াল টু, আমরা থ্রি রোটর সিস্টেমের ইকুয়েশনটা দেখে আসি। যদি থ্রি রোটর হয় তাহলে ইকুয়েশন দ্বারা এরকম যে ইকুয়েশন 3, আই এ এল এ ইজ ইকুয়াল টু আই সি এল সি। আর 4 নম্বর ইকুয়েশনটা দাঁড়ায় এই যে এরকম, ঠিক আছে? তাহলে আমরা দেখবো আবার অ্যামপ্লিটিউড বের করার ইকুয়েশন এখানে আছে, ঠিক আছে? A2 A3 বের করতে পারবেন A1 এর সাপেক্ষে। ওকে, তো যেহেতু এটা একটা থ্রি রোটর সিস্টেম, লেটস সি দ্যাট। তাহলে যে থ্রি রোটর সিস্টেম, তাহলে এখানে আসলে একটু ক্লিয়ার না জিনিসটা। এটা হচ্ছে আই এ এল এ ইজ ইকুয়াল টু আই সি এল সি হবে, ঠিক আছে? আই এ এল এ ইজ ইকুয়াল টু আই সি এল সি। আই এ এল এ
ইজ ইকুয়াল টু দুই প্রান্তের আর কি আইসি এলসি। তাহলে এল এ যদি বের করতে হয় তাহলে এল এ ইজ ইকুয়াল টু হবে আইসি এলসি ডিভাইডেড বাই আই এ। ঠিক আছে, এল এ ইজ ইকুয়াল টু আইসি এলসি ডিভাইডেড বাই আই এ। এই যে আইসি এলসি ডিভাইডেড বাই আই এ। তাহলে আইসি আই এ ভ্যালু দেওয়া আছে, এলসি জানি না, তাহলে এল এর সমান হচ্ছে 0.6 এলসি। ঠিক আছে, এখানে একটু ক্লিয়ার না জিনিসটা, খেয়াল করেন এটা। আই এ সরি এল এ ইজ ইকুয়াল টু 0.6 এলসি। ঠিক আছে, এল এ ইজ ইকুয়াল টু 0.6 এলসি। এটা একটা ইকুয়েশন। আর আবার ওই যে যদি ইয়া হয় বি আর সি এর যদি তুলনা করেন তাহলে 1 বাই আই সি এল সি ইজ ইকুয়াল টু 1 বাই আই বি ইনটু 1 বাই এল ওয়ান মাইনাস এল এ প্লাস 1 বাই এল টু মাইনাস এল সি। ইকুয়েশন দ্বারা এটা। এখানে আপনি আইসির ভ্যালু বসাই দেন, আই বির ভ্যালু বসাই দেন। এল ওয়ান 1.5 মিটার, এটা আমরা জানি, আর এল টু হচ্ছে 1, এটা জানি। বাকিগুলা জানি না, বাকিগুলা যেমন আছে তেমন থাকুক। তাহলে ইকুয়েশনটা যদি বসায় দেন এরকম আসবে। এরকম আসার পরে আমাদের কাজ হচ্ছে এই যে এল এ সমান যে 0.6 এলসি সেটা বসায় দেওয়া। এল এ সমান যে 0.6 এলসি, এই যে এল এর জায়গায় 0.6 এলসি বসাই দিচ্ছি। এই যে এটার মতো এল এ সমান কি 0.6 এলসি, এল এ সমান 0.6 এলসি, এটা বসাই দিচ্ছি। বসানোর পরে ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে আপনার এই যে 10/3 এলসি 1 মাইনাস এলসি প্লাস 1.5 মাইনাস 0.6 এলসি, ক্যালকুলেশন করলে হয় 2.5 মাইনাস 1.6 এলসি, আর নিচে হচ্ছে 1.5 মাইনাস 2 ইন্টু 2.1 এলসি প্লাস 0.6 এলসি স্কোয়ার। একটা দ্বিঘাত সমীকরণ আসে। এটা যদি উভয় পক্ষে ক্রস গুণন করেন, ক্রস গুণ করে মাল্টিপ্লাই যদি করেন, ক্রস মাল্টিপ্লাইং এন্ড রিঅ্যারেঞ্জিং যদি করেন, তাহলে আসবে 10.8 এলসি স্কোয়ার মাইনাস 28.5 এলসি প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। এটা সমাধান কেমনে করবেন? ক্যালকুলেটরে দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায়। ঠিক আছে, সাইন্টিফিক ক্যালকুলেটরে। এটা একটা ইউটিউব ভিডিও দেখে নেন, দেখাই দিবে। ঠিক আছে, এরা আবার প্র্যাকটিসও করে নিন যে যদি এরকম সমীকরণ হয়, এটা স্কোয়ার মানে দ্বিঘাত সমীকরণ মানে কি, এ স্কোয়ার আপনার এবি সরি এ স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ইকুয়েশন কি, এলসি কেমনে বের করা, এটাও আবার ডাইরেক্ট ফর্মুলা আছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এটা হচ্ছে যদি হাতে কলমে করতে চান তাহলে এটা, এটা যদি ইকুয়েশন হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর একটা দ্বিঘাত সমীকরণ। তাই সেই ক্ষেত্রে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এখানে হচ্ছে এ হচ্ছে এই যে এ বি, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে হাতে কলমে করলে। আর সাইন্টিফিক ক্যালকুলেটরে করা যায়, সিস্টেম আছে, খুবই সহজ। একটা ইউটিউব ভিডিও দেখে নিন যে হাউ টু সলভ আর ইয়া দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, হাউ টু সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন সাইন্টিফিক ক্যালকুলেটর আর ক্যাসিও ইএস 991 দেখাই দিবে। ঠিক আছে, বা আপনার যেই মডেল সেই মডেল দিয়ে দেখাই দিবে। তো ক্যালকুলেট যদি করেন এলসির ভ্যালু দুইটা আসবে, কারণ দ্বিঘাত সমীকরণ দুইটা হয়, একটা আসবে 1.91 মিটার আর একটা হবে 0.726 মিটার। তাহলে এল এর ভ্যালু হবে 0.6 এলসি। তাহলে এলসির দুইটা ভ্যালুর জন্য এল এরও দুইটা ভ্যালু পাবেন, 1.146 মিটার আর একটা হচ্ছে 0.54356 মিটার। এখন আমরা দেখি যখন এলসি এর ভ্যালু 1.91 মিটার, তখন এল এর ভ্যালু 1.146 মিটার। দিস গিভস দ্য পজিশন অফ সিঙ্গেল নোড ফর এল এ। আমরা যদি আঁকি তাইলে বুঝতে পারবো। ঠিক আছে, যে পুরাটার মধ্যে এল এ হচ্ছে 1.146 মিটার আর এলসি হচ্ছে আপনার 1.91 মিটার। ঠিক আছে, and এই ফিগার থেকে আমরা বুঝতে পারি এটা বি বি ফিগার থেকে বুঝতে পারি এটা সিঙ্গেল নোড। আবার যখন এলসির ভ্যালু 0.726
তখন এল এর ভ্যালু হচ্ছে 0.4356। দেখেন, খেয়াল করেন, এল এর ভ্যালু যখন 1.146 আর বি এর ভ্যালু যখন 1.91 মিটার, মানে এটা এতটুকু, এটা এত দূর পর্যন্ত চলে আসছে। তার মানে এখানে একটাই সিঙ্গেল নোড হবে, ডাবল নোড হওয়া সম্ভব না। ডাবল নোড হইতে হইলে জিনিসটা এরকম হইতে হয়, অর্থাৎ এখান থেকে একটা দূরত্ব থাকবে, এখান থেকে একটা দূরত্ব থাকবে, এবং মাঝখানে আরো কিছু লেন্থ থাকবে, না হলে কিন্তু দুইটা নোড বসানো সম্ভব না। একটা নোড যদি হয় তখনই ঘটনাটা এরকম ঘটে, এক সাইড থেকে হচ্ছে গিয়ে 1.14 মিটার, আরেক সাইড থেকে হচ্ছে এই পর্যন্ত চলে আসছে 1.91 মিটার। তার মানে কি একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করতেছে, মানে এক সাইড থেকে হিসাব করলে 1.14, আরেক সাইড থেকে হিসাব করলে 1.91, হবে না। তার মানে এখানে দুই নোড হওয়া সম্ভব না। দেখেন, একটার একটার উপরে আরেকটা চলে আসছে, তার মানে এই এই সিস্টেমে, মানে এই ভ্যালুগুলা দিয়া দুইটা নোড সম্ভব না। কিন্তু অপরপক্ষে যদি এল এর ভ্যালু হয়, এলসির ভ্যালু হয় 0.726, আর যদি ভ্যালু হয় 0.5356 এল এর ভ্যালু, সেই ক্ষেত্রে আবার সম্ভব, কারণ টোটালটা হচ্ছে 2.5 মিটার, এখান থেকে 1.5 মিটার, এখানে 1 মিটার টোটাল লেন্থটা। তো সেই ক্ষেত্রে লেট মি শো ইউ। তো এই যে উপরেরটার ক্ষেত্রে দেখেন, এটা হচ্ছে 1.146 মিটার হয়ে গেছে, আর এটা আবার এই পাশ থেকে 1.191, তার মানে একটা আরেকটার সাথে কি এই এই পাশ থেকে আবার এর এত ভিতরে চলে আসছে, তাহলে এইখানে একটা নোডের বেশি হবে না। বাট যদি হয় 0.726, আর অপরপক্ষ থেকে যদি হয় 0.4356, সেই ক্ষেত্রে সম্ভব। কেন সম্ভব? কারণ টোটালটা তো 2.5 মিটার, তাহলে এইখান থেকে 0.726 আর এখান থেকে 0.43, তাহলে বলেন এক পাশ থেকে 0.43, আরেক পাশ থেকে 0.726, একজনকে আরেকজনের ধরতেছে? ধরতেছে না। মানে দুইটা যথেষ্ট দূরত্বে আছে, যার কারণে দুইটা নোড তৈরি করা সম্ভব। আমার কথাটা কি বুঝতে পারছেন? জি আমার স্যার। কথা কি বুঝা গেছে? এখানে আবার খেয়াল করেন, টোটাল হচ্ছে 1.5 আর 2.5, আর আপনি যদি 1.146 আর 1.91 যোগ করেন, যোগ করলে দেখবেন হবে আইসা পড়বে 2.33 উপরে আসবে। টোটাল লেন্থ হচ্ছে 2.5, কিন্তু নোট কি কখনো দুইটার যোগফল 3 যদি হয়ে যায়, তার মানে বুঝতে হবে আসলে এখানে দুইটা নোড নাই, আসলে এখানে একটা নোডই আছে। এই ভ্যালুর হিসাবে নোড হচ্ছে একটা। আর আরো যে আরেক জোড়া ভ্যালু আছে এলসি আর এল এর, একটা 0.43 আর একটা 0.726, এই ভ্যালুগুলার হিসাব করলে দেখা যায় দুইটা দুইটা নোড হওয়া সম্ভব, কারণ এটা এই প্রান্ত থেকে এতটুকু, এটা এই প্রান্ত থেকে এতটুকু, এবং দুইটাই 2.5 মিটারের মধ্যেই আছে, তাহলে দুইটা নোড হওয়া সম্ভব। ঠিক আছে, দুই রকম কেস হইতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল নোড, এই ক্ষেত্রে ডাবল নোড সিস্টেম, টু নোড সিস্টেম। ঠিক আছে, আমরা দুইটাই বলবো আসলে, যে এই ভ্যালুটা যদি ধরি, এই জোড়া ভ্যালু যদি ধরি তাহলে সিঙ্গেল নোড হবে, আর এই জোড়া ভ্যালু ধরলে ডাবল নোড সিস্টেম হবে। আচ্ছা, উই নো দ্যাট পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য শ্যাফট, তা জে ইজ ইকুয়াল টু পাই বাই 32 ডি টু দি পাওয়ার 4 বের করব। তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ টরশনাল ভাইব্রেশন, যদি সিঙ্গেল নোড হয় তাহলে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করবো, টু নোড সিস্টেম হলে আরেকটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বের করবো। তো যদি সিঙ্গেল নোড সিস্টেম হয় তাহলে একটাই তো, তাহলে আই এ এল এ, মানে যদি সিঙ্গেল নোড সিস্টেম হয়, কারণ এই যে এই ক্ষেত্রে, এই এই ক্ষেত্রে এটা হচ্ছে সিঙ্গেল নোড সিস্টেম, সেই ক্ষেত্রে আপনার নোড আছে এক প্রান্ত থেকে 1.146 মিটার দূরত্বে। ঠিক আছে, আর যদি টু নোড সিস্টেম হয় তখন আবার এল এর ভ্যালু হচ্ছে 0.4356। সো দুইটাই আমরা দেখাই দিই। ঠিক আছে, যে যদি ওয়ান নোড সিস্টেম হয়, সিঙ্গেল নোড সিস্টেম হয়, তাহলে হবে এল এর ভ্যালু হবে 1.146, আর যদি টু নোড সিস্টেম হয় তাহলে এল এর ভ্যালু হবে 0.4356। সো ওয়ান নোড সিস্টেমে ফ্রিকোয়েন্সি 171, টু নোড সিস্টেমে 277। ইজ ইট ক্লিয়ার টু ইউ? 24.5। বুঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে,
তারপর 24.6 এখানে মোটর জেনারেটর সেট কনসিস্ট অফ টু আর্মেচার এ এন্ড সি। এ আর সি তে দুইটা আর্মেচার আছে, টু আর্মেচার এ এন্ড সি কানেক্টেড উইথ ফ্লাই হুইল বিটুইন দ্যাম এট বি। তো বি তে আছে একটা ফ্লাই হুইল, আর এ আর সি তে আছে দুইটা আর্মেচার। তার মানে এটা তিনটা রোটর আছে টোটাল, ঠিক আছে। থ্রি রোটর সিস্টেম আগের মতোই করবেন, ঠিক আগের প্রবলেমটার মতোই করবেন, তাহলেই ক্যালকুলেশন পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে আবার ইকুইভ্যালেন্ট শ্যাফট করে নিতে হবে আর কি, তাহলে হ্যাঁ হয়ে যাবে। আর 24.7 এখানেও হচ্ছে 4 সিলিন্ডার ইঞ্জিন, ফ্লাই হুইল আর থ্রি রোটর সিস্টেম। কোশ্চেনেই বলে দিছে থ্রি রোটর সিস্টেম, তার মানে এই ম্যাথটাও থ্রি রোটর সিস্টেম, এটাও হচ্ছে থ্রি রোটর সিস্টেমে করবেন, তাইলেই হবে, ঠিক আছে। আশা করি প্রবলেম হবে না, এটা বুঝতে পারবেন। সো সিলেবাসে আসলে এই পর্যন্তই, ঠিক আছে। সো ওয়ান রোটর, টু রোটর সিস্টেম, ওয়ান রোটর সিস্টেম, থ্রি রোটর সিস্টেম, এইগুলার অঙ্কগুলা ফ্রিকোয়েন্সি বের করতে হয় আর পজিশন অফ দ্য নোড বের করতে হয়। আপনারা এই 7টা অঙ্ক করবেন এবং এইগুলাই হচ্ছে অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার চ্যাপ্টার 23 থেকে কি কি পড়তে হবে জানি বলছিলেন? Wait, আমি এইটা রেকর্ডিংটা একটু অফ করে দিই, যেহেতু অলরেডি হয়ে গেছে।